হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ডব্লিউবি স্টাডি অনলাইন টিউশনিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করব মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা বইয়ের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের ভলিউম 1টা আজকে আমরা করব। একের দাগে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তো দেখো এখানে বলেছে কোনো মূলধন, মানে এখানে আসলটা বলা নেই, তো আমরা আসলটাকে ধরে নিচ্ছি, ধরি কমা আসল পি সমান সমান এক্স টাকা। তাহলে আমরা আসলটাকে কি ধরে নিলাম? এক্স টাকা ধরে নিলাম। তারপর বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তার মানে এখানে সময়টা কত বলা আছে, তাহলে সময় যেটাকে আমরা টি দিয়ে লিখবো, টি সমান সমান বলা আছে 10 বছর। দ্বিগুণ হলে, কি দ্বিগুণ হওয়ার কথা বলেছে বলো তো? আসলটা দ্বিগুণ হওয়ার কথা বলেছে। তাহলে আসল যদি দ্বিগুণ হয় তাহলে সেটা হবে সুদ আসল। তাহলে লিখবো সুদ আসল সমান সমান দ্বিগুণ, মানে যদি আসলকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে দ্বিগুণ, তাহলে হবে 2x টাকা। তাহলে দেখো সুদ আসল মানে সুদ আর আসলের যোগফলটা কত টাকা? 2x টাকা। তাহলে সুদ আর আসলের যোগফল থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দেই তাহলে কি হবে বলো তো? সুদটা বেরিয়ে যাবে। তাহলে কত টাকা হবে? x টাকা বের করে নিলাম। আমাদের বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে বার্ষিক সরল সুদের হার মানে বার্ষিক সুদের হারটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তো লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে লিখবো, আর সমান সমান প্রশ্নবোধক, মানে এটাই আমরা বের করব। তাহলে সুতরাং আমরা সূত্রটা দেব আই সমান সমান পিটিআর বাই 100, অর্থাৎ মোট সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু বার্ষিক সুদের হার বাই 100। এই সূত্রটা দিয়ে আমরা মানটা বের করব। তাহলে আই এর মান কত এখানে আছে? এক্স আছে, সমান সমান পি মানে আসল কত আছে? এক্স আছে, ইন্টু টি মানে কি সময়টা কত আছে? 10, ইন্টু আর মানে কি? আর মানে বার্ষিক সুদের হার, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আরই থাকবে, পাই হলো 100। তো দেখো আমরা এখানে কেটে দিচ্ছি, একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে হবে বা এক্স সমান সমান, ওপরে যদি গুণ করি তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে, এক্স দিয়ে আরকে গুণ করলে হবে এক্স আরই হবে, বাই হবে 10। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি, যেহেতু জায়গা হচ্ছে না তাই আমি এর পরের লাইনটা এখানে করছি, তোমরা নিচে করবে। তাহলে দেখো এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে। তো আমরা যদি কোনাকুনি গুণ করি, মানে এই ওপরটার সঙ্গে এই নিচেরটা গুণ হবে, আর ওই ওপরটার সঙ্গে এই নিচেরটা গুণ হবে। তো আমরা কোন দিকে গুণ করবো, এই দিকে না এই দিকে? আমাদের কার মান বের করতে বলেছে? বার্ষিক সুদের হার আর এর মান বের করতে বলেছে। যার মান বের করতে বলবে সেই দিকে আগে গুণ করব। 1 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে এক্স আরই হবে। তাহলে এক্স আর সমান সমান কী হবে? এই দিকে গুণ করলে 10x। আমি আবারও বলছি, আমার নিচে জায়গা নেই দেখে আমি এখানে করছি, তোমরা তারপরে এখানে করবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে আর এর সঙ্গে এক্সটা গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে কি হবে? সমান সমানের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স কেটে দিচ্ছি, বা আর সমান সমান হবে 10, অর্থাৎ বার্ষিক সুদের হার আসবে 10%। দেখো 2 দাগে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো এখানে লিখে নিয়েছি বর্তমান জনসংখ্যা, এখানে দেওয়া আছে কত? পি, যেটাকে আমরা পি দিয়েই লিখি। বর্তমান জনসংখ্যা এখানে পি জন দেওয়া আছে, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান এখানে দেওয়া আছে 2%, আর সময়কে আমরা এন দিয়ে লিখি, এন সমান সমান এন বছর দেওয়া আছে। বলেছে এন বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো যদি বলে 2 বছর বা 3 বছর বা 10 বছর যাই বলুক না কেন, যদি বলে এত বছর পর, পর কথাটা থাকলে সবসময় এই সূত্রটা হবে, সবসময় মনে রাখবে, P1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। যদি বৃদ্ধি হয় তাহলে এখানে প্লাস হবে, আর যদি হ্রাস বা কমে তাহলে মাইনাস হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার মানে বাড়বে, তাহলে আমরা লিখবো সুতরাং n বছর পর জনসংখ্যা n বছর পর জনসংখ্যা হবে সমান সমান, যেহেতু দেখো এখানে পর আছে মানে n বছর পর বলেছে। আমি বলেছিলাম পর বললে 2 বছর 3 বছর 4 বছর যতই বলুক না কেন, যদি পর কথাটা উল্লেখ থাকে তাহলে এই সূত্রটা দেবো। যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস দেবো, যদি হ্রাস বা কমে তাহলে মাইনাস দেবো। তো আমরা এখানে প্লাসের সূত্রটাই দেবো, P1 প্লাস আর বাই 100 পাওয়ারে হবে n সমান সমান পি মানে হলো আসল, এখানে
পি মানে বর্তমান জনসংখ্যা, এখানে পি আছে, তাহলে পি রাখবো 1 প্লাস আর মানে কি, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার, যেটাকে আমরা আর এর জায়গায় 2r বসিয়ে দেবো, নিচে হবে 100, পাওয়ারে হলো এন মানে এখানে এনই দেওয়া আছে। তাহলে আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে এখানে কাটলে আসবে 50, 50 দুগুণে কত আসবে 100, তাহলে পি এখানে আসবে 1 প্লাস ওপরে হবে আর, নিচে আসবে 50, পাওয়ারে হবে এন, অর্থাৎ এন বছর পর জনসংখ্যা হবে এত। তাহলে এটা কত নম্বর অপশন সঠিক হবে? এটা হবে তোমার সি এর দাগে যে অপশনটা আছে, অর্থাৎ সি, এটা সঠিক হবে সি। 3 দাগে আছে x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো আমি তুলে নিচ্ছি x² আছে x আছে 6। তো আমরা এখানে x দেখো দুটো আছে, এখানে একটা আছে, একটার সঙ্গে এখানে একটা কেটে দেবো, তাহলে এখানে আরেকটা থাকবে, তাহলে x কত আসবে 6, অর্থাৎ এখানে x হবে মানে বীজ বা বীজদ্বয় হবে, এই বি নাম্বার যে অপশনটা আছে সেটা সঠিক হবে, অর্থাৎ 6 হবে। 4 দাগে আছে 2a = 3b = 4c হলে a:b:c কত হবে? সবসময় মনে রাখবে হোলের আগে যতটুকু লেখা থাকে সেটা সবসময় তুলে নেবে। তাহলে এখানে আছে 2a = 3b = আছে 4c, তো এটা তুলে নিলাম আমি, হোলের আগে এটাই আছে। তো এখান থেকে আমরা a:b:c এর মানটা বের করব। তাহলে কিভাবে বের করব? এই পুরোটাকে আমরা কে ধরে নিচ্ছি, কে ধরি, কি ধরে নিলাম, কে ধরে নিলাম। তাহলে দেখো এখানে যেহেতু প্রত্যেকটা মান প্রত্যেকের সঙ্গে সমান, তাহলে সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারি এটা তাহলে কে এর সঙ্গে সমান হবে। একই রকমভাবে এখানে 3b এটাও কি হবে, কে এর সঙ্গে সমান হবে। এখানে 4c = কে এর সঙ্গে সমান হবে। তোমাদের আবারও বলছি, এটা আর এটা সমান, মানে এটার মান যদি 5 আসে তাহলে এটার মানও 5, তার সেই জন্য এখানে মাঝখানে সমান সমান দেওয়া আছে, তার মানে এটার মানও 5 হবে, তার মানে প্রত্যেকটা মান সমান। তাহলে আমরা এটা আর এটাকে তো অবশ্যই সমান লিখতেই পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এর মানটা বের করব, তাহলে এ সমান হবে কে, এখানে 2 আর এর মাঝখানে গুণ আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। একই রকমভাবে এখানে বি এর মানটা বের করব, তাহলে কে বাই কি হবে 3 হয়ে যাবে। একই রকমভাবে সি এর মানটা বের করছি, k/4 হয়ে যাবে। তো আমাদের বের করতে বলেছে a:b:c কত, তাহলে লিখব, সুতরাং a:b:c, তাহলে a এর নিচে এর মানটা লিখব k/2, b এর নিচে b এর মানটা লিখব k/3, c এর নিচে c এর মান লিখব k/4। এবার আমরা কি করব বলো তো, এখানে 2, 3 আর 4 এর আমরা লসাগু করব। তো এটা আমরা রাফে করে নিচ্ছি, 2, 3, 4 এর লসাগু কত হয়, 2, 3 আর কত আছে 4, এর লসাগু নিচ্ছি। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 3কে ভাগ যাবে না, 3 3ই থাকবে, 2 দিয়ে ভাগ করলে আসবে 2 দুগুণে 4, এরপর কিন্তু আর ভাগ যাবে না। এখন আমরা এই সবগুলোকে গুণ করব, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এই লসাগুগুলো কত আসলো, এই 2, 3, 4 এর লসাগু আসলো 12। এবার যে 12টা আসলো সেই 12 দিয়ে আমরা এই সবগুলোকে গুণ করে দেব, তাহলে k/2 গুণন এটা এখানে 12 লিখব, আর এখানে যা আছে k/3 গুণন এখানে 12 লিখব, মানে লসাগু দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, ঠিক আছে। তো দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 দুগুণে 12, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 4 12, 4 দিয়ে কেটে দিচ্ছি, 3 4 12, অর্থাৎ এখানে থাকবে 6k, গুণ করে দিলে আসবে 6k, এখানে আসবে 4k, আর এখানে আসবে 3k। তো দেখো এবার সবগুলো থেকে কি কাটাকাটি যায়, কে কাটাকাটি যায়, কে মিল আছে তাই কে কেটে যাবে, তাহলে থাকবে 6:4:3, এটাই হবে অ্যান্সার। 5 দাগে আছে AB রেখাংশ ও CD রেখাংশ P বিন্দুতে পরস্পরকে ছেদ করে। তো দেখতে পাচ্ছ এখানে AB একটা রেখাংশ, এখানে CD একটি রেখাংশ, পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। কোন 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না? ভালো করে শোনো, কোন 3টি বিন্দু দিয়ে এখানে বৃত্ত আঁকা যাবে না? এখানে দেওয়া আছে পরপর, এখানে অপশন দেওয়া আছে, এর দাগে আছে A, এর দাগে আছে A, P, B, এটা বি এর অপশনে আছে, A, B, C, A, B, C, আর সি এর অপশনে আছে B, D, C, আর ডি এর অপশনে কি আছে, ডি এর অপশনে আছে A, C, D, ঠিক আছে, এটা আছে। তাহলে বলেছে এখানে যে এই
তিনটা তিনটা করে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই কোন তিনটি বিন্দু দিয়ে এখানে বৃত্তটা আঁকা যাবে না। ভালো করে কথাটা শুনবে, যে তিনটা বিন্দু সমরেখ হবে সেটা দিয়ে এই বৃত্ত আঁকা যাবে না। মানে সমরেখ দিয়ে কখনো বৃত্ত আঁকা যায় না, অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায়। বোঝা গেল কি বললাম? এবার ব্যাপারটা হলো যে সমরেখটা কি, সমরেখ কি আর অসমরেখটা কি। অসমরেখ, সমরেখ মানে হলো তিন বা তার বেশি বিন্দু যদি একটি সরলরেখার ওপর থাকে। মনে করে এই একটা সরলরেখা, এর ওপর যদি একটা, দুটো, তিনটে বা তার বেশি যদি বিন্দু যদি একটি সরলরেখার ওপর থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমরেখ। আর যদি তিনটি বিন্দু একটা সরলরেখার ওপর না থাকে তাহলে সেটাকে বলবো আমরা অসমরেখ বিন্দু। এবার প্রশ্নটা হলো যে এখানে কোন তিনটা বিন্দু সমরেখ। দেখো এই এ পি বি, প্রথম যে অপশনটা আছে এ কমা পি কমা বি, দেখো এটা কিন্তু একটি সরলরেখার ওপর অবস্থিত। অর্থাৎ আমি বলেছিলাম যদি একটা সরলরেখার ওপর তিনটা বিন্দু বা তিনের বেশি কোনো বিন্দু থাকে তবে সেটাকে বলবো আমরা সমরেখ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ পি বি, এই সরলরেখার বা সরলরেখাংশের ওপর এখানে কি তিনটা বিন্দু আছে, এ আছে, পি আছে, বি আছে। তাহলে এটা কি এপিবিটা কি সমরেখ। আর সমরেখ বিন্দু থাকলে বৃত্ত অঙ্কন করা যায় না। তাহলে প্রথম অপশনটাই ঠিক হবে। এরপরে তবু এই তিনটা আমি তোমাদের দেখাচ্ছি, এ বি সি। এই দেখো এ, বি কোথায়, এখানে বি, এই একটা সি। অর্থাৎ এই দেখো এ আর বি একই সরলরেখা আছে কিন্তু সিটা দেখো অন্য কোথাও আছে। অর্থাৎ এই বিন্দু তিনটি কি অসমরেখ। আর আমি বলেছিলাম সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় না আর অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায়। তাহলে এরকমভাবে তোমরা যদি নিচে দুটো চেক করো তাহলে দেখবে যে সেটা অসমরেখ আসবে আর সমরেখ শুধু একটাই থাকবে মানে এপিবি। তাহলে সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। তাহলে এটা এ নাম্বার যে অপশনটা আছে এটাই সঠিক হবে। 6 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর ইকুয়াল টু আর কিউ, অ্যাঙ্গেল আর পি কিউ এর মান কত। তো দেখো এখানে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এখানে পি কিউ মানে এখান থেকে এটা হলো পি কিউ হলো ব্যাস, এবং এখানে বলেছে পি আর আর কিউ সমান, মানে এটা আর এটা সমান। ঠিক আছে, মানে এটার মান যা হবে এটার মান একই হবে। তাহলে আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল আর পি কিউ মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই ত্রিভুজটা মানে ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজে এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল পি আর কিউ মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে পি আর কিউ এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার যেহেতু এখানে দুটো বাহু সমান তার মানে এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু এই দুটো বাহু সমান তার মানে কি এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণটাকে যদি আমরা ধরে নেই, ধরি কমা অ্যাঙ্গেল, এই কোণটাকে যদি ধরি আর আর পি কিউ, তাহলে আর পি কিউ মানে যেখানে কোণ হবে সেটাকে মাঝখানে রাখতে হবে, সেটাকে তোমরা আর পি কিউ বলতে পারো বা কিউ পি আর বলতে পারো। ঠিক আছে, তো আমি আর পি কিউ ধরছি, এটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা যদি এক্স হয়, এটা এক্স হলে এটাও এক্স হবে কারণ এই কোণ দুটোও সমান হবে। তাহলে দেখো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি 180, আর এই কোণটার মান তো আমরা জানি কত 90। তাহলে আমরা লিখব সুতরাং এই কোণটা আর এই কোণটা, তাহলে এই কোণটার নাম হলো আর পি কিউ। তাহলে অ্যাঙ্গেল আর পি কিউ যোগ অ্যাঙ্গেল এই কোণটার নাম হলো আর কিউ পি লিখতে পারি, আর কিউ পি যোগ এই কোণটার নাম লিখবো অ্যাঙ্গেল পি আর কিউ সমান সমান কত হবে 180 হবে। কেন, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180। তাহলে দেখো অ্যাঙ্গেল আর পি কিউ এর মান কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে এটার মান এক্স হবে যোগ এটার মান কত আছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হবে সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স আর এক্স যদি যোগ করি হবে 2x যোগ 90 ডিগ্রি ইকুয়াল টু 180। তারপরের লাইনটা বা 2x সমান সমান 180 ডিগ্রি প্লাসটা বসে গেলে মাইনাস হবে 90 ডিগ্রি। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি বা, তাহলে হবে 2x
2x সমান সমান, দেখো 180 থেকে 90কে বিয়োগ করে দিলে 90 আসবে, বা x সমান সমান 90 ডিগ্রি বাই কত আসবে 2 আসবে, 2 দিয়ে কেটে দিচ্ছি হবে 45, বা x সমান সমান আসবে 45 ডিগ্রি। অর্থাৎ x মানে কি ধরছিলাম অ্যাঙ্গেল আর পি কিউ, তাহলে অ্যাঙ্গেল আর পি কিউ অর্থাৎ এই কোণটার মান আমাদের বেরিয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল আর পি কিউ এর মান হবে 45 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা আছে এই ডি অপশনটা সঠিক হবে। 2-এর 1-এর দাগে আছে বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো চক্রবৃদ্ধি সুদটা কি, চক্রবৃদ্ধি সুদ মানে আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে নেব, সেই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দেই তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে লেখা আছে বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে এখানে আসলটা এখানে বলা আছে, তাহলে আসলটা কত বলা আছে বলো তো, আসল পি সমান সমান বলা আছে 7,000 টাকা, 7,000 টাকা এটা বলা আছে। তারপরে দেওয়া আছে বার্ষিক সুদের হার, তাহলে লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান সমান এখানে কত দেওয়া আছে 5%। সময়, সময় আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়কে সবসময় এন দিয়ে লিখবো, ছোট হাতের এন, আর সরল সুদের ক্ষেত্রে সময়কে সবসময় ছোট হাতের টি দিয়ে লিখবো, এটা যেন মনে থাকে। এটা হবে 2 বছর। তাহলে আমি তোমাদের বললাম চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বের করব, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করব, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করে নিচ্ছি। সমূল চক্রবৃদ্ধি সূত্র হলো এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। এবার একটা কথা তোমাদেরকে বলে নিই যে এখানে কখনো মাইনাস হবে না, কেন বলো তো, কারণ এখানে চক্রবৃদ্ধি মানে সবসময় বৃদ্ধি হবে, তার মানে সবসময় প্লাসের সূত্রটাই পড়বে, ঠিক আছে। বা এ সমান সমান পি এর মান এখানে দেওয়া আছে 7,000, ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান কত আছে 5 বাই 100 পাওয়ারে হবে এন, এন এর মান হলো 2, বা এ সমান সমান 7,000 গুণন, এখানে আমরা লসাগু করব, লসাগু কত হবে বলো তো 100 হবে, তাহলে 100 দিয়ে 1কে গুণ করলে হবে 100কে 100 যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে 5 5 আসবে, পুরোটার মাথা স্কোয়ার আসবে, বা এ সমান সমান আসবে 7,000 গুণন এখানে আসবে 105 বাই কত আসবে 100, পুরোটার মাথা স্কোয়ার আসবে, বা এ সমান সমান 7,000 গুণন 105 বাই 100 কটা হবে বলো তো, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার মানে এখানে 105 বাই 100 হবে দুটো, তাহলে লিখবো 105 বাই 100 গুণন 105 বাই 100। এবার আমরা শূন্য শূন্য কেটে দেবো, দেখো এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে দেবো। এবার বা এ সমান সমান গুণ করে দেবো। তো তোমাদের একটা কথা বলছি, এখানে শূন্যর সঙ্গে কিন্তু মাঝখানে শূন্য কিন্তু কাটা যাবে না, সবার শেষে যদি শূন্য থাকতো তাহলে কাটা যাবে, ঠিক আছে, তাছাড়া কাটাকাটি যাবে না। তাহলে আমরা 105 আর 105 গুণ করবো, সেটাকে আবার 7 দিয়ে গুণ করবো, তাহলে 105 আর 105 যদি আমরা গুণ করি কত আসবে 5 5 25, 5 শূন্য হবে 5 অক্ষে 5, 0 0 0 5 0 1, অর্থাৎ 5 2 10 1, 1125, এটাকে আমরা আবার কত দিয়ে গুণ করবো 7 দিয়ে গুণ করবো, 5 7 35, 5 হাতে হবে 3, 7 দুগুণে 14 আর 3 হবে 17, আর 7 অক্ষে 7, 7 অক্ষে 7, অর্থাৎ আসবে 77,175, আর নিচে দেখো বাই কত আছে 10, তাহলে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তো বা এ সমান সমান এখানে কোনো ভাগ করার দরকারই নেই, এখানে শূন্য কয়টা আছে একটা, তার মানে এক ঘর আগে দশমিক আসবে, এটাই নিয়ম, ঠিক আছে। যদি এখানে শূন্য দুটো থাকতো তাহলে 1 2, 2 ঘর আগে দশমিক আসতো, মানে ডান দিক থেকে এইদিকে আসবে। যদি 3টা শূন্য থাকতো তাহলে 1 2 3, 3 ঘর আগে দশমিক আসবে, মানে তোমাদের ভাগ করতে হবে না, কারণ পরীক্ষার সময়টা কম থাকবে, ঠিক আছে। তো দেখো এর মানটা বেরিয়ে গেল, এ মানে কি বলো তো, এ মানে হলো সমূল চক্রবৃদ্ধি। এবার আমাদের বের করতে বলেছিল চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এর পরের লাইনটা আমি এখান থেকে করছি। সুতরাং আমাদের বের করতে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে লিখবো সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান,
চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করব? এই যে এর মানটা বেরোলো এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এ মানে কি? সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা আমি লিখে নিচ্ছি। এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা মাইনাস করে দেব আসল। আসলটা কত আছে? 7,000। তাহলে 7,000টাকে আমরা মাইনাস করে দিচ্ছি। মানে তোমরা এটার পরে লিখবি, মানে নিচে লিখবি, যেহেতু আমার জায়গা নেই তার মানে এর নিচের লাইনটা আমি এখানে করছি, ঠিক আছে। এবার দেখো এটা থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো, তাহলে আসবে 717.5। তোমরা দশমিক পরে এই সংখ্যাটার পাশে শূন্য দিলে দিতেও পারো, নাও দিতে পারো, তো এটাই হবে অ্যান্সার। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আসবে? 717.50 টাকা, ঠিক আছে। দুইয়ের দাগে আছে x সমান সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? তো আমাদের বের করতে বলেছে x + 1/x এর মানটা কত হবে, ঠিক আছে। প্রথমে আমরা দেখো x এর মানটা কিন্তু আছে, আমরা 1/x এর মানটা বের করে নেব। তাহলে লিখে নিচ্ছি 1/x সমান সমান, দেখো এখানে 1 লিখবো বাই x, x এর জায়গায় এই মানটা লিখে দেবো। তাহলে 3 প্লাস কি আছে? 2√2 আছে, সমান সমান নিচে সমান সমান দেবো। আর এখানে এটা যা আছে তাই হবে 1/x। তাহলে এখানে যা আছে তাই লিখবো। আমরা কি করবো বলো তো? হরের করনির্ণয় করব, মানে এখানে যে চিহ্নটা থাকবে এর উল্টো চিহ্ন দিয়ে আমরা এখানে গুণ করব। তাহলে 3 - 2√2 এটা দিয়ে এখানেও গুণ করব, ওপরেও গুণ করব 3 - 2√2, ঠিক আছে। তাহলে বা 1/x সমান সমান, আমরা দেখো 1 দিয়ে যদি ওপরে গুণ করি তাহলে এটাই আসবে 3 - 2√2। আর নিচে দেখো এটা সূত্র পড়ে যাবে, এটাকে আমরা a ধরবো, a প্লাস এটাকে b ধরবো ইন্টু a - b, অর্থাৎ a প্লাস b ইন্টু a - b সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a বলতে হবে 3 মাইনাস b বলতে হবে 2√2 তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা 1/x সমান সমান, দেখো ওপরে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি। আর 3 স্কোয়ার মানে দুটো 3 গুণ করে দিলে আসবে 9, আর 2 স্কোয়ার মানে আসবে 4, আর এই স্কোয়ারটায় √টাকে তুলে দিলে আসবে 2, অর্থাৎ 4 দুগুণ কত আসবে? 8, এখানে আসবে 8, বা 1/x সমান সমান আসবে, ওপরে যা আছে তাই লিখছি 3 - 2√2, আর এখানে বিয়োগ করলে আসবে 1, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে আসবে ওই সংখ্যাটাই, অর্থাৎ 3 - 2√2। এবার তোমাদেরকে আমি একবারে বলি, এক্স এর মান যা আছে যদি 1/x এর মান বার করতে বলে সবসময় এখানে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্নটা আসে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। তো আমি তোমাদের তো পরপর স্টেপ বাই স্টেপ বের করে দেখালাম। তাহলে এক্স এর মান হলো এটা, 1/x এর মান হলো এটা। এবার আমাদের বের করতে বলেছে এক্স প্লাস 1/x এর মান। তো দেখো আমি এখানে এটুকু মুছে দিচ্ছি, আমি ওপরে করছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। সুতরাং এক্স প্লাস 1/x সমান সমান, এক্স এর মান কত? এক্স এর মান হলো 3 + 2√2 প্লাস 1/x। 1/x এর মান দেখো আমরা বের করে নিয়েছিলাম, কত বের করে নিয়েছিলাম? 3 - 2√2, মানে আমার নিচে জায়গা নেই তাই উপরে মুছে নিয়েছি, বুঝে গেল? এটা তোমরা কিন্তু নিচে করবে, হ্যাঁ। তাহলে দেখো এখানে এটা আর এটা কেটে যাবে, তাহলে 3 আর 3 যোগ করে দিলে কত আসবে? 6 আসবে, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 6। দেখো 3-এর দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা এর ওপর ওডি লম্ব, বিসি ব্যাস হলে প্রমাণ করো যে সি এর সমান সমান 2OD। তো ভালো করে দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এই একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তের কেন্দ্র হলো ও, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা, তাহলে আমরা একটা জ্যা এঁকে নিচ্ছি, এটার নাম হলো এবি জ্যা। এবার বলেছে যে ওডি লম্ব, তাহলে ও থেকে এই এবি জ্যা এর ওপর একটা লম্ব অঙ্কন করব ওডি, বলেছে এবি জ্যা এর ওপর ওডি লম্ব। এবার দেখো বলেছে বিসি হলো ব্যাস, তাহলে বি যদি এখানে থাকে তাহলে সি কোথায় থাকবে বলো তো? এটা কিন্তু এই কেন্দ্র দিয়ে যাবে, কারণ ব্যাসটা কি হয় সবসময় কেন্দ্র দিয়ে যায়। তাহলে এটা বি, এটা হবে সি, বিসিটা কি হবে? ব্যাস। আমরা প্রথমে সি এ এটাকে আমরা যোগ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা এর ওপর এবি জ্যা এর ওপর তাহলে লম্বটা কি? ওডি লম্ব, তাহলে এটা লম্ব যদি হয় তার মানে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো সুতরাং অ্যাঙ্গেল
ও ডি বি সমান সমান এই কোণটা হবে 90 ডিগ্রি। তারপরে দেখো আবার বলেছে এখানে বিসিটা কি, বিসি হলো ব্যাস, তাহলে লিখবো আমরা সুতরাং বিসিটা কি, বিসি হলো ব্যাস। আর আমরা জানি কি যে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু মানে এখানে বি আছে আর সি আছে, ব্যাসের প্রান্তবিন্দু থেকে যে দুটো জ্যা, এই একটা জ্যা আর এই একটা জ্যা বৃত্তের পরিধির ওপর যেখানে মিলিত হয় সেই কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণটা কি 90 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাঙ্গেল সি এ বি সমান সমান এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও বিডি সমান সমান আবার লিখতে পারি অ্যাঙ্গেল সি বি এ, মানে এই কোণটা ছোট ত্রিভুজের ও বিডি ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের ক্ষেত্রে ও বি এ এই কোণটা কি একই কোণ। ঠিক আছে, তো দেখো এই কোণটা আর এই কোণটা কি হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা তো একই কোণ তাই না, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটাও কি সমান হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল বি ও ডি এই কোণটা আর অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল বি ও ডি এই কোণটা আর অ্যাঙ্গেল বিসিএ মানে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি একটা সদৃশ, এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এটার নাম হবে এবিসি সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে আমরা লিখব ওবি মানে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে ওবি বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে হবে বিসি, ওবি বাই বিসি এই বাহুটা অনুপাত, আর ওডি বাই আমরা লিখতে পারি ছোট ত্রিভুজের ওডি বাই লিখতে পারি বড় ত্রিভুজের কি লিখতে পারি এবি না এসি। ঠিক আছে, তখন বাহুগুলি সমানুপাত থাকবে, তার মানে কী হবে ও কী লিখলাম ওবি বাই বিসি মানে পুরো ত্রিভুজটার বাহুটা সমান সমান ওডি মানে এই ছোট ত্রিভুজের ওডি আর এই ত্রিভুজের হলো এসি। ঠিক আছে, তো তোমরা সদৃশতার ধর্ম থেকে তোমরা জানো এটা হয়। তাহলে এখানে ওবি মানে ওবি থাকবে সমান সমান ওবি বাই এখানে আছে বিসি মানে কি এই পুরোটা। ঠিক আছে, তাহলে বিসি মানে কি ব্যাস কি হয়, ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ওবি অবশ্যই লিখতে পারি, মানে এখান থেকে এইটুকু কি ব্যাসার্ধ, এখান থেকে এটুকু হলো ব্যাসার্ধ আর পুরোটা হলো ব্যাস, আর ব্যাস কি হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এই বিসির জায়গায় আমরা অবশ্যই লিখতে পারি 2 ওবি লিখতে পারি মানে ব্যাসার্ধের দ্বিগুণ সমান সমান যা আছে এখানে আছে ওডি বাই আছে এসি। বিও কেটে দিচ্ছি, এর পরের লাইনটা আমি এখানে করছি বা, তাহলে আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে এটা এখানে 9 মানে 1 আছে, তো এইদিকে গুণ করলে হবে এসি সমান সমান এইদিকে গুণ করলে হবে 2 ওডি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড। 2-4 দাগে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু হলো বিসি বাহুর মধ্যবিন্দু, অ্যাঙ্গেল বিএসি 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি এর মান কত। তো দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি, এটার নাম হলো এ, এটা বি, এটা সি, এবিসি একটা ত্রিভুজ। তো এখানে বিসি বাহু এর মধ্যবিন্দুটা হলো ডি বিন্দু। এবার এখানে বলেছে যে অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের বের করতে বলছে অ্যাঙ্গেল বিওডি কত, অ্যাঙ্গেল বিওডি মানে এই কোণটা কত, এই কোণটার নাম, এই বিন্দুটার নাম হলো ও। তাহলে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব, দেখো আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণটা হলো এখানে এই বৃত্তচাপের বিসি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ এটা মানে অ্যাঙ্গেল বিও সি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে 2 অ্যাঙ্গেল বিএসি মানে এই কোণটা দ্বিগুণ হবে। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এবার দেখো এখানে কি বলেছে যে ওডি ডি বিন্দু হলো বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দুটা কি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে 1 নং সমীকরণ ধরে এখানে মানটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি এর মানটা কত, অ্যাঙ্গেল বিএসি মানে এই কোণটা এখানে বইয়ে দিয়েই দিয়েছে কত 40 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 40 ডিগ্রি, তাহলে সমান সমান গুণ করে দিলে আসবে 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে
আমরা বলতে পারি ও বিডি আর অ্যাঙ্গেল ও সিডি, সুতরাং ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর মধ্যে কমা ওডিটা কি, এই ওডিটা হলো সাধারণ বাহু, তাহলে লিখবো ওডি সমান সমান সাধারণ বাহু। তাহলে ওডিটা হলো সাধারণ বাহু। এবার তাহলে দেখো ওডিটা যদি সাধারণ বাহু হয় তাহলে এই ও বিটা হলো এই বৃত্তের কি, ও বিটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ, আর ওসিটা হলো এই বৃত্তের কি, ব্যাসার্ধ। লিখবো যে একই বৃত্তের কি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এখানে যদি ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হয়, এই ডি বিন্দুটা এই বিসি বাহুর যদি মধ্যবিন্দু হয়, তার মানে এখানে বি থেকে ডি, এই বিডি আর সিডি দূরত্ব একই হবে, বিডি আর সিডি একই হবে। ঠিক আছে, কেন? কারণ ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এখানে লিখে দিচ্ছি যে ডি বিসি বাহুর বা এর মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু। এবার দেখো তো তাহলে আমরা বলতে পারি যে এই বিওডি এই ত্রিভুজটা আর সিওডি এই ত্রিভুজটা কি সর্বসম, সুতরাং ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, তো এবার তাহলে দেখো সুতরাং ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি হলে কি হবে বলো তো, এই কোণ দুটো কি সমান হবে। তার মানে আমরা লিখবো অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল হবে সিওডি। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা একই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওসি, মানে এই পুরো কোণটার মান লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি সমান সমান কি লিখতে পারি, এই কোণটা যোগ এই কোণটা, অর্থাৎ এই কোণটার নাম হলো অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি যোগ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিওডি, মানে এই কোণটা হবে এই কোণটা আর এই কোণটার যোগফল, অর্থাৎ বিওডি আর সিওডি এর যোগফল। ঠিক আছে, তো আমরা জানি যেহেতু এই দুটো কোণ সমান, তার মানে এটাকে লিখতে পারি টু অ্যাঙ্গেল বিওডি, মানে এটার সমান। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওসি এর মানটা হবে টু অ্যাঙ্গেল বিওডি। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে অ্যাঙ্গেল বিওডি এর মান কত হবে, অ্যাঙ্গেল বিওডি মানে এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে অ্যাঙ্গেল আমরা বিওডির মানটা বের করব, অ্যাঙ্গেল বিওডি সমান সমান তাহলে কি হবে বলো তো, এখানে হবে অ্যাঙ্গেল বিওসি বাই 2 হয়ে যাবে, অ্যাঙ্গেল বিওসি বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বিওসি এর মানটা দেখো এখানে কত আছে, 40 ডিগ্রি আছে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি কত আছে, অ্যাঙ্গেল বিওসির মান 80 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 80 ডিগ্রি বাই কি হবে 2, তাহলে কেটে দিলে কত আসবে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওডি এর মান আসবে 40 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। 3-এর 5-এর দাগে আছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত। তো দেখো একটি আয়তঘনের তল সংখ্যা বলেছে। আয়তঘন মানে কি বলতো, আয়তঘন মানে হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি আলাদা থাকবে। তো আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু একটা আয়তঘন। ঠিক আছে, তো দেখো যার দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হলো এই বড়টা, প্রস্থ কোনটা এটা, আর এখান থেকে এইটুকু হলো উচ্চতা। দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু হলো উচ্চতা। তাহলে একটা আয়তঘনের মাত্রা কয়টি, তিনটি, একটা হলো দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর এখান থেকে এইটুকু যেটাকে বলে এটা হলো উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আয়তঘনটা এর ধার কয়টা বলো তো, ধার মানে কি, ধার মানে হলো বাহু, বাহু কয়টা, এই দেখো একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, আবার এখানে উল্টালো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ওপরে চারটে নিচে চারটে, চারটা চারটা 8টা। তারপর দেখো এখানে 9টা, 10টা, 11টা, এই 12টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা আয়তঘনের ধার বা বাহুর সংখ্যা হলো কয়টা, 12টা। এবার দেখো তল কয়টি, তল হলো এই একটা, নিচে একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, চারটে, এই একটা, 5টে, এই একটা, 6টে। তাহলে তল সংখ্যা কয়টা আসলো, 6টা। তারপর কি বলেছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে কি, দুটো বাহু, এই বাহু আর এই বাহু এসে দেখো যেখানে মিলিত হলো সেটা হলো শীর্ষবিন্দু। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টে, 6টে, 7, 8, মানে 8টা। ঠিক আছে, এবার বলেছে কি কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা কয়টা, কর্ণ সংখ্যা হয় 4টা।
ঠিক আছে, আয়তক্ষণে কর্ণের সংখ্যা হয় 4টা। তাহলে আমরা লিখে নিচ্ছি, তাহলে এখানে দেওয়া আছে আয়তক্ষণের তল সংখ্যা এক্স, তাহলে আমরা তল সংখ্যা কটা দেখলাম 6টা, তাহলে এক্স এর মান হবে 6। তারপর এখানে বলেছে যে ধার সংখ্যা, মানে ধার মানে বাহু, এখানে ওয়াই এর মান আছে কি, ওয়াই মানে বললো ধার সংখ্যা, তাহলে আমরা ধার কটা দেখলাম, ধার মানে বাহু দেখলাম 12টা। এরপরে আছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কয়টা দেখলাম আমরা 8টা, তাহলে এখানে 8 আসবে। তারপরে আছে কর্ণের সংখ্যা, তাহলে কর্ণের সংখ্যা পি দিয়ে বলা আছে, তাহলে কর্ণের সংখ্যা পি সমান সমান কয়টা হয়, 4টে হয়। ঠিক আছে, এবার আমাদের মান বের করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। তো দেখো এক্স এর মান হলো 6 মাইনাস ওয়াই, ওয়াই এর মান হলো 12 প্লাস জেড এর মান হলো 8 প্লাস পি এর মান হলো 4। তাহলে দেখো প্রথমে এই দুটোর মধ্যে করবো, এটা সামনে নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করে দিলে 6 আসবে, কিন্তু চিহ্নে থাকবে বড়টার সামনেটা, অর্থাৎ মাইনাস থাকবে। আবার এখানে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, অর্থাৎ এই দুটো যদি যোগ করি তাহলে 8 4 হবে 12, চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, 12 থেকে 6 বিয়োগ করলে আসবে 6, আর চিহ্নে থাকবে বড়টার, মানে এখানে প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 4%, 5% এবং 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তো এখানে মোট সুদের নিচে আন্ডারলাইন করো। তাহলে দেখো এখানে বলেছে 1 বছর পর 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়, তাহলে 3টি ব্যাংক থেকে আমরা মোট সুদটা বের করব, তারপর সেই দিনটাকে আমরা কি করব, সমান করে দেব। বলছে তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তো দেখো এটা হলো প্রথম ব্যাংক, ভালো করে দেখবে, এটা হলো প্রথম ব্যাংক, এটা হলো দ্বিতীয় ব্যাংক, আর এটা হলো তৃতীয় ব্যাংক। তো তোমাদের ছবি আঁকার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, তোমরা বোঝো, কিছু শেখো, অঙ্ক মানে শেখা, মুখস্থ নয়। তাহলে দেখো এখানে প্রথম ব্যাংক, এখানে দ্বিতীয় ব্যাংক, এখানে তৃতীয় ব্যাংক, এই 3টা ব্যাংকের মধ্যে রমেনবাবু কিছু টাকা রেখেছিল। কত টাকা রেখেছিল প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে কত, তৃতীয় ব্যাংকে কত টাকা রেখেছিল, এইটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো আমরা তো জানি না যে কত টাকা প্রথম ব্যাংকে রেখেছে, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছে, তৃতীয় ব্যাংকে কত টাকা রেখেছে, এগুলো কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি যে এই 3টা ব্যাংকে মিলিয়ে টোটাল রেখেছিল 3,70,000 টাকা। বোঝা গেল, মানে এই 3,70,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে সেটা আমরা জানি না, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছে সেটাও জানি না, তৃতীয় ব্যাংকে কত টাকা রেখেছে সেটাও জানি না। তো এবার বলেছে 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, মানে প্রথম ব্যাংকের সরল সুদের হার এখানে বলে দিয়েছে 4%, অর্থাৎ এই ব্যাংকের সরল সুদের হার হলো 4%, আর দ্বিতীয় ব্যাংকের বলেছে 5%, আর তৃতীয় ব্যাংকের সরল সুদের হার হলো 6%। এবার তিনি যে এই টাকাটা রেখেছিলেন প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে আর তৃতীয় ব্যাংকে মিলিয়ে যে এই টাকাটা রেখেছিল, এই টাকাটা রাখার 1 বছর পর, তাহলে সময়টা কত হবে বলো তো, সময়টা হবে 1 বছর। তাহলে বলেছি 1 বছর পর 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তাহলে আমরা কি করব, প্রথম ব্যাংকের থেকে সুদের পরিমাণটা বের করব, মানে আই সমান সমান PTR/100, এই সূত্র দিয়ে প্রথম ব্যাংকের থেকে সুদ বের করব। একই রকমভাবে দ্বিতীয় ব্যাংকের থেকে একই সূত্র দিয়ে সুদ বের করব, তৃতীয় ব্যাংকের থেকে সুদ বের করে এই 3টা ব্যাংকের সুদ আমরা সমান করে দেব, কারণ এখানে বলেছে 1 বছর পর তার 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। বোঝা গেল। তো এবার ব্যাপারটা হলো যে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে সেটা তো আমরা জানি না, এটাই তো বের করতে বলেছে। তাহলে ধরবো প্রথম ব্যাংকে X টাকা রাখে, দ্বিতীয় ব্যাংকে Y টাকা রাখে, আর তৃতীয় ব্যাংকে Z টাকা রাখে। আর আমরা জানি যে এই প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক আর তৃতীয় ব্যাংকে টোটাল কিন্তু এই টাকাটা রেখেছিল, অর্থাৎ X + Y + Z হবে 3,70,000 টাকা। বোঝা গেল কি বললাম। তাহলে আমরা প্রথম থেকে অঙ্কটা শুরু করছি, যেভাবে তোমরা পরীক্ষা করবে সেভাবে লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি, ধরি রমেনবাবু প্রথম ব্যাংকে X টাকা, দ্বিতীয় ব্যাংকে Y টাকা এবং তৃতীয় ব্যাংকে Z টাকা রাখে। তাহলে প্রথম শর্ত মতে আমরা বলতে পারি এই 3টা ব্যাংকে মোট কিন্তু এই টাকাটা রেখেছিল, মানে 3,70,000 টাকা রেখেছিল। কিন্তু কোন ব্যাংকে কত টাকা রেখেছিল সেটা জানি না, সেটাই আমরা ধরে নিলাম X টাকা, Y টাকা, Z টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখে নিচ্ছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে, কমা,
প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে কত টাকা রেখেছিল, আসল পি সমান সমান আসল রেখেছিল এক্স টাকা, কারণ এক্স টাকা আমরা ধরে নিয়েছি প্রথম ব্যাংকে। আর প্রথম ব্যাংক থেকে সে বার্ষিক সুদের হার মানে সুদ কত টাকা পায়, বার্ষিক সুদের হারটা কত পায়, তো লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট পায়। তো দেখো প্রথম ব্যাংক থেকে বার্ষিক সুদের হার পায় 4%। সময়টা তাহলে কত, সময়টা বলে দিয়েছে 1 বছর, তাহলে 1 বছর। তাহলে লিখবো আমরা প্রথম ব্যাংকে থেকে কি বের করবো, মোট সুদ, কারণ এখানে বলেছিল মোট সুদের পরিমাণ সমান হয়। তাহলে আই সমান সমান সূত্রটা কি হয়, PTR/100 এই সূত্রটা হয়। তাহলে পি এর মান কত, এক্স টাকা ইন্টু টি এর মান কত এখানে 1 বছর ইন্টু আর এর মান হলো 4 বাই নিচে হবে 100 সমান সমান ওপরে তার উপরে গুণ করে দেবো, 4 25 কিন্তু 100 কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি করবো না, কেন করবো না সেটা পরে বুঝবে। তো আমরা ওপরে ওপরে গুণ করে দিচ্ছি 4x/100, অর্থাৎ প্রথম ব্যাংকের ক্ষেত্রে সে সুদ পায় 4x/100 টাকা। ঠিক একই রকমভাবে আমরা এখন দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করব। তো আমার নিচে জায়গা নেই, তো মানে এর পরের লাইনটা আমি আবার করছি, ঠিক আছে। তো এর পরের লাইনটা হবে যে দ্বিতীয় ব্যাংকে মানে নিচে হবে, মানে এটা নিচে লিখবো, ঠিক আছে, এটা লেখার পরে নিচে লিখবো। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা রেখেছিল, ওয়াই টাকা, তো আমরা এখানে মুছে দিচ্ছি, এটা হবে ওয়াই টাকা। আর বার্ষিক সুদের হার কত বলেছে এখানে 5%, তো এখানে আমরা 5% লিখছি। আর সময়টা 1 বছর বলেছে, তাহলে এখানে আমরা আই সমান সমান এই সূত্র দিয়ে সুদ বের করব। সময়ের জায়গায় আসবে বার্ষিক সুদের হার, আর বার্ষিক সুদের হার আর এর জায়গায় আসবে 5 আর আসলের জায়গায় আসবে ওয়াই, ঠিক আছে। তাহলে গুণ করে দিলে কত আসবে, 5y/100। তো আমি এখানে লিখে রাখছি রাফে যে প্রথম ব্যাংক থেকে কত টাকা পেলাম, 4x/100 এই টাকাটা সুদ পেলাম, আর দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পেলাম 5y/100, ঠিক আছে, কারণ পরে হয়তো মনে থাকবে না আমার। এবার দেখো তৃতীয় ব্যাংকের থেকে সে কত টাকা সুদ পায় সেটাও বের করে নিচ্ছে, মানে এটা দ্বিতীয় ব্যাংকের নিচে এটা হবে। তাহলে তৃতীয় ব্যাংকের আমি বারবার লিখছি না কারণ সময় নেই। তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত টাকা, জেড টাকা, বার্ষিক সুদের হার কত 6%। তাহলে তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি আই সমান সমান PTR/100, তাহলে আসলটা হবে জেড আর এর জায়গায় আসবে কত 6, তাহলে গুণ করে দিলে কত আসবে 6z/100, তাহলে 6z/100। তো দেখো প্রথম ব্যাংক থেকে সে সুদ পেল 4x/100, দ্বিতীয় ব্যাংক থেকে 5y/100 এবং তৃতীয় ব্যাংক থেকে 6z/100 টাকা সুদ পেল। এবার এখানে বলেছে যে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান, তাহলে আমরা এই তিনটি ব্যাংকের থেকে যে সুদ পেয়েছে সেই সুদটাকে কি করব, সমান করে দেব। তো আমি মুছে দিচ্ছি, এর পরের লাইনটা আমি লিখছি, ঠিক আছে, লিখে নিচ্ছি। এবার দ্বিতীয় শর্ত মতে কমা বলেছিল তিনটি ব্যাংকের সুদ সমান, তাহলে প্রথম ব্যাংকের সুদ হলো 4x/100, দ্বিতীয় ব্যাংকের সুদ হলো 5y/100 আর তৃতীয় ব্যাংকের সুদ হলো 6z/100, ঠিক আছে। এবার 100 গুলো কেটে দিচ্ছি, ঠিক আছে, 100 গুলো কেটে দিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, 4x সমান সমান 5y সমান সমান 6z। তাহলে এটাকে আমরা কে ধরে নিচ্ছি, সমান সমান কে ধরি। কেন কে ধরলাম জানো, এখান থেকে এক্স ওয়াই আর জেড এর মানটা বের করার জন্য। তাহলে এখানে এই সবগুলো সমান মানে কি, প্রত্যেকটা কে এর সঙ্গে সমান হবে, তাহলে 4x সমান সমান কে আসবে, 5y সমান সমান কে আসবে আর 6z সমান সমান কে আসবে। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিচ্ছি, এক্স সমান সমান আসবে k/4, একই রকমভাবে এখান থেকে ওয়াই এর মানটা বের করছি, ওয়াই সমান সমান আসবে k/5, একই রকম এখান থেকে জেড এর মানটা বের করে নিচ্ছি k/6। তো দেখো এটা হলো দ্বিতীয় শর্ত মতে থেকে এটা বেরিয়েছিল। তাহলে প্রথম শর্ত মতেটা কী ছিল বলো তো, এখানে আমি লিখে দিচ্ছি। প্রথম শর্ত মতে ছিল, তোমাদের খাতায় তোমরা যে দেখলে তোমাদের খাতায় কিন্তু শেষ কিন্তু এই লাইনটা আসবে, তাহলে উপরে মাঝখানে দেখো প্রথম শর্ত মতে কিন্তু এটা ছিল x+y+z সমান সমান 3,70,000 টাকা, এটা ছিল, ঠিক আছে। তাহলে এই x/y/z এর মানটা আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে নেব, মানে প্রথম শর্ত মতে যেখানে ছিল সেখানে আমরা বসিয়ে দেবো। তাহলে লিখবো সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কমা,
তাহলে এক্সের মান 1 নং সমীকরণ বসিয়ে দিচ্ছি, তাহলে আসবে k/4 যোগ ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো k/5 যোগ k/6 ইকুয়াল টু কী আছে 3,70,000। তো লিখে নিচ্ছি 3,70,000। এবার দেখো এখানে আমরা লসাগু করবো। লসাগু 4, 5 আর 6-এর লসাগুটা কত হয় দেখি। 4, 5 আর 6, তো 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, 5 যাবে না, 5ই থাকবে, 3 দুগুণে 6, তাহলে এরপর আর যাবে না, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে হবে 60, অর্থাৎ 60 হবে লসাগু। 4 দিয়ে 60কে ভাগ করলে আসবে 4 × 4, 4 5 20, তার 15 কে আসবে যোগ 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 12 60, 12 দিয়ে কে গুণ করলে হবে 12K যোগ 6 দিয়ে 60কে ভাগ করলে আসবে 10, 10 দিয়ে কে গুণ করলে আসবে 10K সমান সমান যা আছে 3,70,000। এবার দেখো উপরে সবগুলো যোগ করে দেবো, তাহলে উপরে কত আসবে 37K/60 সমান সমান 3,70,000 হলো। তোমরা এই পর্যন্ত তুলে নাও, তারপর এর পরের লাইনটা আমি আবার ওপরে করছি কারণ জায়গা নেই। তো এর পরের লাইনটা কী হবে বলো তো, এর পরের লাইনটা হবে, দেখো এর পরের লাইনটা আমি উপরে করছি, তো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তো আমরা কে এর মান বার করবো। তো এই দিকে যদি গুণ করে দেই তাহলে আসবে কি আসবে 37K সমান সমান কত আছে 3,70,000 ইন্টু কি আসবে 60, এটা আসবে, বা কে ইকুয়াল টু 3,70,000, এখানে শূন্য একটা হবে, 70,000 গুণন 60 বাই হবে 37 হবে। তাহলে 37 দিয়ে এটা কেটে দিচ্ছি, 37 37, শূন্য হবে 4টা, বা কে সমান সমান এটা দিয়ে এটা গুণ করে দিলে 6, কটা শূন্য হবে 2 4 5টা শূন্য হবে 2 4 5টা, অর্থাৎ কে এর মানটা বেরিয়ে গেল। এবার দেখো এখানে আছে x সমান সমান, তোমরা যে আমি তো মুছে ফেলেছি, তোমরা দেখো x সমান সমান k/4 এটা আছে, তারপর y সমান সমান বের করা আছে, দেখো k/5 আমি মুছে ফেলেছি দেখে আমি বলতে পারছি না, এখানে দেখাতে পারছি না, কিন্তু এটা ছিল। তোমরা দেখো অঙ্কটায় প্রথম থেকে ভিডিওটা স্কিপ করে আগিয়ে নেও, তাহলে দেখতে পারবে। দেখো বা x সমান সমান কে এর মানটা কত, কে এর মানটা আমরা বসিয়ে দিলাম, এটা যা আছে 6, 5টা শূন্য আসবে বাই 4, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 অক্ষে 4, আর 4 5 হবে 20, 15, 4টা শূন্য আসবে, তাহলে বা x সমান সমান আসবে 1,50,000। ঠিক আছে, অর্থাৎ প্রথম এক্স মানে ধরেছিলাম প্রথম ব্যাংকে সে কত টাকা রাখে, প্রথম ব্যাংকে রাখে 1,50,000 টাকা। একই রকমভাবে এখান থেকে বের করে নিচ্ছি ওয়াই সমান সমান কে এর জায়গা মানটা বসাবো 6, 5টা শূন্য বাই 5, 5 দিয়ে কেটে দেবো, 5 12 60, আর এখানে 4টা শূন্য চলে যাবে, তাহলে বা ওয়াই সমান সমান আসবে 1,20,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে সে রাখে 1,20,000 টাকা। একই রকমভাবে এখান থেকে জেটের মানটা বের করব, জেট সমান সমান আছে কে এর মান হবে 6, 5টা শূন্য বাই 6, 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 অক্ষে 6, আর শূন্য আসবে 2 4 5, 2 4 2 4 5, বা লিখবো জেট সমান সমান 1 2 4 5। অর্থাৎ প্রথম ব্যাংকে সে টাকা রাখে 1,50,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে টাকা রাখে 1,20,000 টাকা, এবং তৃতীয় ব্যাংকে টাকা রাখে একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে দেখো এটাই হবে অ্যান্সার, এটাই তো চেয়েছে, প্রথম ব্যাংকে কত টাকা রাখে, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখে, তৃতীয় ব্যাংকে কত টাকা রাখে। তো তোমরা অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং রমেনবাবু প্রথম ব্যাংকে 1,50,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 টাকা, এবং তৃতীয় ব্যাংকে 1 লক্ষ টাকা রাখেন। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো এবার তোমাদের বলি, পরীক্ষাতে অ্যান্সারটা দেওয়া থাকবে না, অ্যান্সারটা সঠিক আছে না ভুল আছে সেটা কীভাবে বুঝবো। তো এই তিনটাকে আমাদের কিন্তু অঙ্ক শেষ, এবার আমি জাস্ট তোমাদের একটু কথা বলছি, মানে বোঝাচ্ছি। তো দেখো এই তিনটা যদি যোগ করি 1,50,000, আর এখানে কত আছে 1,20,000, আর এখানে আছে 1 লক্ষ। তো এই তিনটা যদি যোগ করে দিই তাহলে কত আসে বলো তো, 0,000,000,073, এই দেখো টোটাল হলো 3,70,000 টাকা। এই 3,70,000 টাকাই কিন্তু সে প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে, তৃতীয় ব্যাংকে, মানে তিনটা ব্যাংকে রাখে।
তো আমাদের জানতে চেয়েছিল এই 3,70,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে কত টাকা রাখে, দ্বিতীয় ব্যাংকে কত টাকা, তৃতীয় ব্যাংকে কত টাকা। তো আমরা বের করে নিলাম প্রথম ব্যাংকে এত, দ্বিতীয় ব্যাংকে এত, তৃতীয় ব্যাংকে এত টাকা। ঠিক আছে। 3 অথবা দাগে বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। দেখো কমার পরে যদি মানে এই অঙ্কগুলো হলো সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। কমার পরে যদি তোমরা পূর্বে বা আগে, কি বললাম, পূর্বে বা আগে এই কথাটা তোমরা কমার পরে দেখতে পাও, তখন তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। যদি বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা করবে, আর যদি হ্রাস মানে কমে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে অঙ্কটা করবে। এবার আরেকটা কথা বলি, এখানে যে গাছটির বর্তমান উচ্চতা দেওয়া আছে, যদি পূর্বে বা আগে এই কথাটা উল্লেখ করা থাকে তাহলে সেটা এর মানটা থাকবে, আমরা পি এর মানটা বের করব। তার মানে এখানে যে গাছটির বর্তমান উচ্চতা আছে এটা হলো এর মান। ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি গাছটির বর্তমান উচ্চতা এ সমান সমান 28.8 মিটার। এটা হলো গাছটির উচ্চতা, বর্তমান উচ্চতা। এবার বলেছে গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বাড়ে, তাহলে লিখবো গাছটির বর্তমান উচ্চতা বৃদ্ধির হার, যেটাকে আমরা আর দিয়ে লিখবো। তাহলে আর সমান সমান কত পার্সেন্ট হারে বাড়ে, 20% হারে। তাহলে সময় সমান সমান সার্বিক লিখবো এন সমান সমান, এখানে কয় বছর বলেছে, সময় বলেছে এখানে 2 বছর, তাহলে লিখে নিচ্ছি 2 বছর। বোঝা গেল। যদি পূর্বে কথাটা উল্লেখ করা থাকে কমার পরে, সেটা 2 বছর হোক 3 বছর হোক যাই হোক, যদি পূর্বে বা আগে কথা উল্লেখ করা থাকে সব সময়, তাহলে এর মানটা দেওয়া থাকবে, আমরা পি এর মানটা বের করব। তাহলে আমরা লিখে নেব ধরি কমা আমাদের জানতে চেয়েছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তাহলে লিখবো 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি মিটার। আমি আবারও বলছি, পূর্বে বা আগে কথাটা থাকলে আমাদের এর মান দেওয়া থাকবে, আমাদের পি এর মানটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে সূত্রটা আমরা দিচ্ছি, সুতরাং এ সমান সমান পি 1 প্লাস, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই আমরা প্লাস চিহ্নটা দেব, এই সূত্রটা দেব। ঠিক আছে। তো আমরা এর জায়গায় এর মানটা বসিয়ে দিচ্ছি, এর মান হলো কত 28.8 সমান সমান, দেখো সমান সমান এখানে পি থাকবে, কারণ পি এর মানটাই আমরা বার করব। এখানে 1 প্লাস আর এর জায়গায় আর এর মানটা বসাবো, আর এর মান আছে 20 বাই হবে 100 পাওয়ারে হবে এন এর মানটা কত আছে 2 আছে। তাহলে দেখো বা এখানে যা আছে তাই লিখবো 28.8 সমান সমান পি, এখানে আমরা লসাগু করবো, লসাগু হবে 100, তাহলে 100 দিয়ে 1 কে গুণ করলে আসবে 100কে 100 যোগ এখানে আসবে 100কে 100 দিয়ে ভাগ করলে আসবে 1 দিয়ে 20 কে গুণ করলে 20 আসবে, আর পাওয়ারে যা আছে তাই লিখে দিলাম। তাহলে 28.8 এখানে সমান সমান পি, এখানে যদি যোগ করে তাহলে কত আসবে 120 বাই কত আসবে 100 এর মাথায় স্কোয়ার, আমরা ভেতরে একটা শূন্য উপর নিচে কেটে দিচ্ছি, তাহলে আসবে 28.8 সমান সমান পি। এখানে তাহলে 12 বলো তো কয়বার আছে, 12 আছে 2 বার, 10ও আছে 2 বার, তাহলে আমরা লিখবো 12/10 গুণন 12/10। ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা এর পরের লাইনটা এখানে কি আছে 28.8 আছে সমান সমান, এখানে 12 আমরা ওপরে গুণ করব, নিচে গুণ করব, কাটাকাটি করব না। কেন করব না, কাটাকাটি না করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে ওপরে যদি গুণ করি 12 আর 12 তাহলে আসবে 144, আর সঙ্গে পি আছে, আর নিচে যদি গুণ করি তাহলে হবে 100। তাহলে দেখো দশমিক তুলে দেবো, এটার আগে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য হবে। ঠিক আছে। তো বা আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এই দিকে যদি গুণ করি তাহলে কত আসবে বলতো 144 পি গুণন 10 সমান সমান, এই দিকে যদি গুণ করি 288 গুণন কত আসবে 100, বা এখান থেকে আমরা পি এর মান বের করবো, তাহলে পি সমান সমান এই পুরোটা লিখবো, আর এখানে 144 গুণন 10টা ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আকারে আছে, এপাশে ভাগ হয়ে যাবে।
তো আমরা 144 দিয়ে কোনো জানি 288, তাহলে 2 হবে, 10 দিয়ে কাটছি, 10 10 হবে 100, তাহলে এই 2 আর 10 আমরা কি করব এবার গুণ করে দেবো, তাহলে কত আসবে 20। তাহলে অ্যান্সারটা লিখবো সুতরাং দিয়ে তোমরা এখানে অ্যান্সারটা লিখবে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। বোঝা গেল? এরপরে দেখো 4-এর 1-এর দাগে আছে, এর সমাধান করি। তো 4-এর 1-এর দাগের প্রশ্নটা তুলে নিলাম, এটা এবার আমরা কিভাবে করব দেখো। আমরা যেখানে দেখব এক্স আছে সমাধান মানে আমরা এখানে এক্স এর মানটা বের করব, তাই আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে এক্স কোথায় কোথায় আছে, তাহলে এখানে আছে আর এখানে আছে, তাহলে এই দুটো হলো এক্স সংলগ্ন সংখ্যা। এই সংখ্যা দুটোকে আমরা এক পাশে রাখবো আর এক্স ছাড়া যেগুলো আছে সেগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে যেহেতু 1 এটা এক্স এটার সঙ্গে আছে, তাই আমরা এর বলবো এই পুরোটা এক্স সংলগ্ন সংখ্যা। তাহলে এ প্লাস বি প্লাস এক্স এটা হবে, আর এখানে প্লাস চিহ্নটা এবার আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1/x সমান সমান এখানে যা আছে তাই লিখবো। আমি আবারও বলছি, যেহেতু আমরা এক্স এর মান বের করবো তাই এক্স গুলোকে এক পাশে রাখবো, বা পাশে রাখবো, আর এক্স ছাড়াগুলোকে ডান পাশে নেবো। তাহলে দেখো এখানে আমরা কি করবো লসাগু, তাহলে কি হবে এক্স ইন্টু এখানে যা আছে এ প্লাস বি প্লাস এক্স। ঠিক আছে? তো দেখো এটা দিয়ে আমাদের এটাকে প্রথমে মানে এটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ মানে কাটাকাটি। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এক্স আছে আর এখানে আছে এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এই লসাগুটাকে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করব, অর্থাৎ এই সংখ্যাটা কি আছে এ প্লাস বি প্লাস এক্স, এটা দিয়ে যদি ভাগ করি এটা কেটে গেলে থাকবে এক্স, এক্স দিয়ে যদি 1কে গুণ করি তাহলে এক্স অক্ষে এক্স হবে। ঠিক আছে? মাইনাস চিহ্ন, আবার এই এক্স দিয়ে এই এক্স, আবার এটাকে যদি আমরা আবার এই লসাগুটাকে যদি এক্স দিয়ে কাটি তাহলে কি হবে এক্স আর এক্স কেটে যাবে, থাকবে এটা, তো এটা 1 দিয়ে গুণ করলে এখানে এ প্লাস বি প্লাস এক্স থাকবে। তো এবার একটা কথা বলি, যেহেতু মাইনাস আছে তাই তোমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, না হলে অঙ্কটা ভুল হবে। ঠিক আছে? একই রকমভাবে আমরা এখানে লসাগু করবো, হবে এ বি, এ দিয়ে এটাকে ভাগ করলে এ এ কাটা যাবে, থাকবে বি, যোগ বি বি কেটে দিলে থাকবে এ দিয়ে 1কে গুণ করলে হবে এ। ঠিক আছে? তো বাহ, এর পরের লাইনটা দেখো এক্স মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাসে, মাইনাসে প্লাসে হবে মাইনাস বি, মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স, আর এখানে গুণ করে দেবো, তাহলে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান, এবার এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি বাই এ বি। ঠিক আছে? তো এবার এই লাইনে দেখো এখানে মাইনাস এক্স আছে, এখানে প্লাস এক্স, তো এটা উল্টো চিহ্ন আছে তাই কেটে দেবো, কারণ এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে হবে এ, মাইনাস কমন নিলে মাইনাসে হবে প্লাস বি বাই নিচে যা আছে তাই এ এক্স প্লাস বি এক্স প্লাস হবে এক্স স্কোয়ার সমান সমান যা আছে এ প্লাস বি বাই এ বি। তো দেখো আমরা এটা ওপরে ওপরে কেটে দেবো পুরোটা, কারণ ওপরে ওপরে কিন্তু কাটাকাটি করা যায় যদি মিল থাকে। ঠিক আছে? তাহলে ওপরে ওপরে এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকবে -1 আর এখানে থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে 1/ab হবে। ঠিক আছে? তো আমরা এখানে কি লিখে দেবো থার্ড বক্সে, যেহেতু এ প্লাস বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এবার দেখো আমরা কোনাকুনি গুণ করবো, এই দিকে আর এই দিকে গুণ করবো, তো আমরা এই দিকে যদি গুণ করি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে এক্স প্লাস বি এক্স প্লাস হবে এক্স স্কোয়ার সমান সমান, এই দিকে যদি গুণ করি হবে মাইনাস এ বি। বাহ, এর পরের লাইনটা দেখো আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস হবে এক্স স্কোয়ার, মাইনাসটা এই পাশে আসলে হবে প্লাস এ বি ইকুয়াল টু সমান সমান ওপাশে হবে 0। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি, তো বা মানে এটার পরের লাইনটা এখানে। তো আমরা কি করব, আমরা সাজিয়ে নেব, মানে এটাকে প্রথমে রাখবো, এক্স স্কোয়ারটাকে প্রথমে রাখবো, কেন রাখবো সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি পরে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স যা আছে আমরা শুধু সাজিয়ে নেব, বি এক্স প্লাস সি আছে এ বি, শুধু এক্স স্কোয়ারটাকে সামনে রাখলাম আর যা আছে তাই লিখে নিলাম। এবার এখান থেকে কমন নেব, কমন মানে মিল, দেখো এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স আছে দুটো, আর এখানে আছে একটা, তার মানে একটা করে এক্স কমন আছে, তাহলে এখানে একটা এক্স থাকবে প্লাস হবে এ, যদি গুণ করে দাও দেখো হবে এক্স স্কোয়ার প্লাস হবে এ এক্স, তার মানে এখান থেকে এটুকু যা কথা এখান থেকে এটুকু একই কথা। ঠিক আছে? আবার প্লাস চিহ্ন, আবার এখান থেকে কী কমন যায় বি কমন যায়, বি কমন গেলে কী থাকবে এক্স প্লাস এ সমান সমান 0, মানে এখান থেকে যদি বি নিয়ে আসি তাহলে থাকবে এখানে এক্স, এখান থেকে বি নিয়ে আসলে এখানে থাকবে এ। ঠিক আছে? আবার দেখো এই দুটো থেকে এক্স প্লাস এ কমন যায়, তাহলে এক্স প্লাস এ যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স
এই প্লাস চিহ্ন, এখান থেকে এক্স প্লাস এ নিয়ে আসলে এখানে হবে বি সমান সমান 0। এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা, দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে আমরা লিখব হয় এক্স প্লাস এ সমান সমান 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে বা এক্স সমান সমান প্লাস এটা অবশ্যই গেলে হবে মাইনাস এ, একই রকমভাবে এক্স সমান সমান প্লাস বিটা অবশ্যই গেলে হবে মাইনাস বি, এটাই হবে অ্যান্সার। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, 4-এর 2-এর দাগের সমাধানের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা এই সমাধান প্রশ্নটা তুলে নেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যা আছে এখানে তাই আছে। তাহলে এই যে মিল রয়েছে এটাকে আমরা ধরে নেব, কিছু একটা ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি, ধরি কমা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি। তাহলে এটাকে কি ধরে নিলাম? পি ধরে নিলাম। তাহলে বা এই পুরোটা জায়গা লিখব পি, মাথায় স্কোয়ার আছে তা পি স্কোয়ার হয়ে যাবে, 5 মাইনাস 5 এই পুরোটা মানে পি ধরেছি, তাহলে পি হয়ে যাবে প্লাস হবে 6 ইকুয়াল টু হবে 0। এবার আমরা এখানে মিডিল টার্ম করব বা মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব এখানে ভালো করে দেখো, এটা রাফ করছি। ঠিক আছে, পি স্কোয়ারের আগের সংখ্যাটা কত আছে? 1 আছে, আর সবার শেষ সংখ্যাটা কত আছে? 6 আছে। অর্থাৎ গুণ করে আমাদের লাগবে 6, আর লাস্ট চিহ্নটা কি আছে? যোগ, অর্থাৎ যোগ করে লাগবে এই মিডিল সংখ্যাটা। অর্থাৎ আমরা এমন দুটো সংখ্যা নেব যেন গুণ করলে 6 আসে আর যোগ করলে যেন কত? 5 আসে। তাহলে আমরা দেখো 6কে যেটা গুণ করে পাবো আমরা সেটাকেই আমরা ভাঙাবো। তাহলে 6কে আমরা এভাবে লিখতে পারি, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে কত আসবে? 6 আসবে, 3 আর 2 যোগ করলে 5 আসবে। তাহলে একই রকমভাবে আমরা এখানে লিখে নিচ্ছি পি স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমরা এখানে লিখবো, 5-এর জায়গায় দেখো বক্স করে রাখলাম আর এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। 5-এর জায়গায় আমরা লিখবো 3 যোগ 2, সবসময় বড় সংখ্যাটা আগে লিখবে। ঠিক আছে, তাহলে বা পি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস আর 3-এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস 3, 3 দিয়ে পি কে আবার গুণ করবো 3p, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2 দিয়ে পি কে গুণ করবো 2p, প্লাস হবে 6 ইকুয়াল টু হবে 0। একই রকমভাবে এখান থেকে আমরা কি করব বলো তো? কমন নেব, কমন মানে মিল। তো দেখো এখানে পি দুটো আছে, এখানে একটা আছে, তার মানে একটা করে পি কমন আছে। এখানে দুটো পি ছিল, একটা পি নিয়ে আসলে এখানে আরেকটা পি থাকবে, এখান থেকে পি নিয়ে আসলে এখানে 3 হবে মাইনাস। একই রকমভাবে এখান থেকে দেখো তোমাদের শর্টকাট একটা নিয়ম শেখাই, এখানে যেটা থাকবে সেটা তোমরা চোখ বন্ধ করে এখানে তাই লিখে দিবি। ঠিক আছে, তার মানে এখানে যা আছে তাই লিখে দিলাম। এইবার এখানে কত দিয়ে গুণ করলে 2p আসবে? এই পিকে নিশ্চয়ই 2 দিয়ে, ব্যাস শর্টকাট হয়ে গেল। এবার তোমরা যদি গুণ করে দেখো, দেখো 2p মাইনাস যাবে প্লাস 3 দুগুণে 6, এই লাইনটি আসবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো এখানে আর এখানে p মাইনাস 3 মিল আছে, তাহলে আমরা p মাইনাস 3 আবার কমন নিব। তাহলে থাকবে দেখো এখান থেকে p মাইনাস 3 কমন নিলে এখানে থাকবে কি? p মাইনাস, এখান থেকে p মাইনাস 3 কমন নিলে এখানে থাকবে 2 সমান সমান 0। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে লিখবো হয় p মাইনাস 3 সমান সমান 0 অথবা p মাইনাস 2 সমান সমান 0, মানে এটা একবার 0 এটা একবার 0। তাহলে এখান থেকে p এর মানটা বের করছি, p ইকুয়াল টু মাইনাস 3 অবশ্যই গেলে হবে প্লাস 3, একই রকমভাবে p ইকুয়াল টু মাইনাস 2টা অবশ্যই গেলে প্লাস 2। ঠিক আছে, তো এর পরের লাইনটা দেখো, তো এর পরের লাইনটা আমি ওপরে করছি, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এর পরের লাইনটা আমি ওপরে করছি, তো বা তাহলে পি, পি বলতে কি? দেখো পি বলতে আমরা ধরে নিয়েছিলাম এটা, তাহলে পি বলতে পি এর মানটা বসিয়ে দিলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। আমি আবার বলছি এটা আমার নিচে লেখা দরকার ছিল কিন্তু নিচে জায়গা নেই, আমি এখানে লিখলাম সমান সমান কি আছে? 3 আছে। আবার অথবা দাগে দেখো পি আছে, পি এর জায়গা কত বসাবো আমরা? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান আমরা 2 বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা এবার কোনাকুনি গুণ করবো, কারণ এটা নিচে নেই মানে কিছু 1 আছে, তো এই দিকে গুণ করবো আর এই দিকে গুণ করবো। তো যেহেতু আমরা এক্স এর মান বার করবো তাহলে এই দিকে গুণ করলে 3x হবে আর এই দিকে গুণ করলে x হবে, তো যেদিকে বড় সেই দিকে গুণ করবো। তাহলে আমরা এই দিকে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে আসবে 3x মাইনাস 3a, দুটোকেই গুণ হবে। আর এইদিকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে x প্লাস এ। তো আমরা এক্সগুলোকে এক পাশে আনবো, 3x মাইনাস এক্স সমান সমান এ প্লাস 3a, মাইনাস 3a অবশ্যই গেলে হবে প্লাস 3a, বা বিয়োগ করে দিলে হবে 2x আর এখানে যোগ করে দিলে হবে 4a, বা x সমান সমান হবে
4a/2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4 বা x ইকুয়াল টু আসবে 2a। তাহলে x এর মানটা কত এলো? 2a এলো। একই রকমভাবে আমরা এখানে করব, বা দেখো এটার নিচে যেমন 1 আছে, তো আমরা যেদিকে বড় সেদিকে গুণ করব, তো এই দিকে গুণ করবো, এই দিকে গুণ করলে 2 দিয়ে গুণ করলে আসবে 2x - 2a সমান সমান এইদিকে 1 দিয়ে গুণ করলে আসবে x প্লাস a, বা 2x প্লাস এক্সটা এবার আসলে হবে মাইনাস এক্স সমান সমান a মাইনাস 2 এটা অবশ্যই গেলে হবে প্লাস 2a, বা প্লাসে মানে যে হবে মাইনাস, এত বিয়োগ করে দিলে আসবে এক্স, দুটো এক্সের থেকে একটা এক্স চলে গেলে আরেকটা এক্স থাকবে, আর এখানে প্লাসে প্লাসে হবে প্লাস, অর্থাৎ 2a আর a মানে একটা a যদি যোগ করি তাহলে আসবে 3a। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান হবে 2a আর x সমান সমান হবে 3a। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগে বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? তাহলে আমাদের কি বের করতে বলেছে? ত্রিভুজটির উচ্চতা। তো প্রথমে তোমরা ছবিটা ভালো করে দেখে নাও। এই হলো ত্রিভুজ, বলেছে একটি ত্রিভুজের ভূমি মানে এই ভূমির মানটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তার মানে উচ্চতাটাকে যদি আমরা না ধরি তাহলে কিন্তু আমরা ভূমিটা বের করতে পারবো না। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি কমা ত্রিভুজটির উচ্চতা সমান সমান এক্স মিটার, এটা ধরে নিলাম ত্রিভুজটির উচ্চতা। তাহলে ত্রিভুজটার ভূমি কি হবে বলো তো? এটাকে তাহলে আমরা এক্স মিটার ধরে নিলাম উচ্চতাটাকে। এবার ভূমি হলো, এখানে বলা আছে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতার দ্বিগুণ মানে কি বলতো? এই এক্সকে উচ্চতাটা হলো এক্স, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে দ্বিগুণ। দ্বিগুণ অপেক্ষা আরও কত মিটার বেশি হবে? 18 মিটার, তাহলে প্লাস হবে 18 মিটার। এটা হবে ত্রিভুজের ভূমি। এবার বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে এখানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বের করব। তাহলে আমরাও বের করে নেব ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং লিখব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তো হাফ ইন্টু ভূমি কত এখানে? ভূমি হলো এটা 2x প্লাস 18, এটা হলো ভূমি, ইন্টু উচ্চতা কত? এক্স। ঠিক আছে, সমান সমান দেখো এই এখানে যে এই একটা আছে, এই একটা সবসময় উপরের সংখ্যাটার সঙ্গে গুণ হবে, কারণ এটা নিচে নেওয়া মানে 1 আছে, এটা নিচে নেওয়া মানে 1 আছে, মানে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। এক দিয়ে যদি উপরটাকে গুণ করি তাহলে এটা যা আছে তাই থাকবে। তখন আমরা এই এক্স দিয়ে, আচ্ছা আপাতত 1 দিয়ে প্রথমে গুণ করে নিই, ঠিক আছে? 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, 2x প্লাস হবে 18x বাই নিচে হবে 2। ঠিক আছে, এবার দেখো এর পরের লাইনটা আমরা কি করব? এই x দিয়ে দুটোকে গুণ করে দেবো, অর্থাৎ 2x² হবে প্লাস হবে 18x বাই 2। তো দেখো এবার আমরা প্রশ্ন অনুসারে, মানে এটা পরের লাইনটা আমি এখানে লিখবো যেহেতু নিচে জায়গা নেই, তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত? এটা। তাহলে এটা লিখে নিচ্ছি 2x² প্লাস 18x বাই 2, এটা হলো আমাদের হিসেবে বাই 2, এটা হলো আমাদের হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফল। আর বইয়ে কত দেওয়া আছে? 360 দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব। তো দেখো এটার নিচে নাই মানে কিন্তু 1 আছে, তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে হবে 2x², মানে 1-এর সঙ্গে গুণ করলে এটাই আসবে সমান সমান, যদি এই দিকে গুণ করি 360কে 2 দিয়ে গুণ করলে আসবে 720, বা 2x² প্লাস 18x প্লাসটা এবার আসলে হবে মাইনাস 720, বা আমরা 2 দিয়ে এই সবগুলোকে ভাগ করে দেবো, তাহলে সমান সমান পাশে কিন্তু শূন্য রইলো, এই 720টা এই পাশে নিয়ে আসলে কিন্তু সমান সমান পাশে শূন্য থাকবে। এবার 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে? x² প্লাস 9 দুগুণে 18, 9x মাইনাস 2 দিয়ে ভাগ করলে আসবে 360 সমান সমান 0 করবো। তো আমরা এখানে মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব? দেখো x² এর আগের সংখ্যাটা কত আছে? এখানে নাই মানে 1 আছে, আর সবার শেষ সংখ্যাটা কত আছে? 360, অর্থাৎ আমাদের গুণ করলে লাগবে 360। লাস্ট চিহ্নটা কি আছে? লাস্ট চিহ্নটা হলো বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে লাগবে আমাদের এই মিডিল সংখ্যাটা, অর্থাৎ 9 লাগবে। ঠিক আছে, তাহলে এমন দুটো সংখ্যা আমরা গুণ করব যেন গুণ করলে 360 আসে আর বিয়োগ করলে যেন 9 আসে। তাহলে 360কে আমরা এখানে মানে ভাঙাবো
প্রথমে 2 দিয়ে ভাগ করছি, হবে 18 দুগুণে 36 মানে 180, 2 দিয়ে আবার ভাগ করব 90, আবার 2 দিয়ে ভাগ করব হবে 45, আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করব, ঠিক আছে। তাহলে 3 15 45, আবার 3 দিয়ে করব, 3 5 15। তাহলে এই যে গুণ সংখ্যাগুলো নিলাম, এই সংখ্যাগুলো আমরা এমনভাবে করব যেন গুণ করলে তোমার কত আসবে 360, আর বিয়োগ করলে আসবে 9। তাহলে দেখো এই দুটো যদি সংখ্যা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 দিয়ে যদি গুণ করি, 8 3 8 24, তাহলে এই সবগুলো সংখ্যা যদি গুণ করি 24 আসে। আর এই দুটো সংখ্যা গুণ করলে 3 5 15, তাহলে 24-এর থেকে যদি 15 চলে যায় কত আসবে বলো তো? 24-এর থেকে 15 চলে গেলে হবে 5 আর 9, 9 আসবে। অর্থাৎ 24-এর থেকে যদি 15 বিয়োগ করি আসবে 9, আমাদের বিয়োগ করে 9 দরকার। আর এই 24 আর 15 যদি আমরা গুণ করি তাহলে আসবে 360। বোঝা গেল? তার মানে আমাদের এখানে এটা লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 9-এর জায়গায় আমরা লিখব 24 বিয়োগ 15, বাইরে হবে এক্স মাইনাস 360 সমান সমান 0। বোঝা গেল? এবার বা এর পরের লাইনটা, তো এর পরের লাইনটা হবে এক্স স্কোয়ার প্লাস 24 দিয়ে এক্স গুণ করব, তাহলে হবে 24x মাইনাস 15x মাইনাস 360 সমান সমান 0। মানে এই এক্স দিয়ে দুটোকেই গুণ করে দেবো। এবার এখান থেকে এক্স কমন নেব। দেখো এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স আছে, আর এখানে একটা এক্স আছে, তো এক্স কমন যদি নেই এখানে হবে একটা এক্স, আর এখান থেকে এক্স নিয়ে নিলে হবে 24 মাইনাস একই রকমভাবে এই সংখ্যাটা যা থাকবে তোমরা তাই লিখে দিবে, এক্স প্লাস হবে 24 সমান সমান 0। তাহলে কত দিয়ে গুণ করলে 15 হবে বলো তো? 15x হবে 15 দিয়ে, 15 দিয়ে গুণ করে দিলে এটা আসবে, 15 দিয়ে 24 গুণ করে দিলে এটা আসবে, মাইনাসে প্লাসে মাইনাস আসবে, মানে এটা যা কথা এটা একই কথা। এবার এই দুটো থেকে আবার কমন যায়, এক্স প্লাস কত যাবে 24 যাবে, তাহলে এখান থেকে এক্স প্লাস 24 নিয়ে আসলে এখানে থাকবে এক্স মাইনাস চিহ্ন, এখান থেকে এক্স প্লাস 24 নিয়ে আসলে এখানে থাকবে 15 সমান সমান 0। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা কি হয়, পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এক্স হবে এক্স প্লাস 24 সমান সমান 0, এটা একবার 0 হবে, অথবা এক্স মাইনাস 15 সমান সমান কী আসবে 0 হবে। তাহলে এক্স সমান সমান প্লাস 24টা বসে গেলে হবে মাইনাস 24, আর এখানে এক্স সমান সমান মাইনাস 15 বসে গেলে হবে প্লাস 15। তো আমরা জানি এক্স মানে কি ধরেছিলাম, ত্রিভুজটির উচ্চতা ধরেছিলাম। তো আমরা জানি উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমাদের মাইনাস 24টা হবে না, আমাদের 15 হবে। তাহলে অ্যান্সারটা লিখব, সুতরাং ত্রিভুজটির উচ্চতা হবে 15 মিটার। বোঝা গেল? পাঁচের অথবা দাগে আছে, একজন সাইকেল আরোহী 96 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিমি বেশি বেগে গেলে তার 4 ঘন্টা সময় কম লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? প্রশ্নটা এই রকম, ভালো করে শুনবে। মনে করো সাইকেল আরোহী এখান থেকে এখানে মানে মোট দূরত্ব হলো 96 কিমি, ঠিক আছে, 96 কিমি হলো দূরত্ব। তো সাইকেল আরোহী এই 96 কিমি পথ প্রথমে যে বেগে গিয়েছিল তার থেকে যদি সে 2 কিমি বেশি বেগে যেত ঘন্টায়, তাহলে তার কয় ঘন্টা সময় কম লাগতো? 4 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দেখো, তাহলে প্রথমে সাইকেল আরোহী এখান থেকে এখানে মানে 96 কিমি পথ কত কিমি বেগে গিয়েছিল ঘন্টায় সেটা আমরা জানি না, ধরে নিলাম 1 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 1 কিমি বেগে গিয়েছিল, ঠিক আছে। এবার সে যদি ওই ঘন্টায় আরও 2 কিমি বেশি বেগে যায়, তার মানে কি এখন ঘন্টায় কতটুকু যাবে বলো তো? যদি যায় আর কি, এখন যদি ঘন্টায় 1 কিমি পার ঘন্টা মানে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় যদি এক্স প্লাস 2 মানে আগের তুলনায় যদি 2 কিমি স্পিডে যায়, 2 কিমি বেশি বেগে যায়, তাহলে তার সময়টা 4 ঘন্টা কম লাগবে, ঠিক আছে। তো দেখো আমি লিখে নিচ্ছি যে ধরি কমা সাইকেল আরোহীর গতিবেগ, সাইকেল আরোহীর গতিবেগ, সাইকেল আরোহীর গতিবেগ সমান সমান 1 কিমি পার ঘন্টা, ঠিক আছে। সাইকেল আরোহীর গতিবেগটা কত? 1 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 1 কিমি যাবে। আর বলেছে যদি তিনি ঘন্টায় আরও 2 কিমি বেশি বেগে যেত, তাহলে ঘন্টায় কতটুকু যাবে? এক্স প্লাস 2 কিমি যাবে। তাহলে এখন লিখব সাইকেল আরোহীর গতিবেগ সমান সমান এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 2 কিমি আগের থেকে বেশি যাবে, ঠিক আছে। তাহলে তার 4 ঘন্টা সময় কম লাগতো। তাহলে কিসের কমের কথা বলেছে? সময়ের। ঠিক একই রকমভাবে আমরা দেখব যে সাইকেল আরোহীর কতটুকু সময় কম লাগতো সেটা আমরাও বের করে নেব। তাহলে লিখব
যে 1 কিমি পার ঘন্টা বেগে যেতে 1 কিমি পার ঘন্টা বেগে ওই 96 কিমি, এখানে লিখে নিচ্ছে 96 কিমি যেতে সময় লাগে তাহলে সাইকেল আরোহীর কতটুকু সময় লাগে? সময়ের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। সময়ের সূত্রটা হলো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এটা হলো সময়ের সূত্র, ঠিক আছে। সময় সমান সমান হয় অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে কতটুকু পথ অতিক্রান্ত করেছে? 96 কিমি। তাহলে 96 কিমিটা উপরে যাবে বাই অতিক্রান্ত দূরত্ব বাই কি আছে? গতিবেগ। তাহলে গতিবেগটা কত আছে? x। তাহলে এত ঘন্টা। একই রকমভাবে আমরা লিখবো এবার x+2 কিমি পার ঘন্টা বেগে 96 কিমি পথ যেতে সময় লাগে। তাহলে কতটুকু লাগবে? সময় সূত্র হলো অতিক্রান্ত দূরত্ব 96 হবে বাই গতিবেগ। এখন গতিবেগটা হলো কত? x+2, তাহলে এখানে আসবে x+2 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো এখানে যতটুকু স্পিডে আগে গিয়েছে তার থেকে কিন্তু পরে স্পিডটা আরও বেশি ছিল, ঠিক আছে। তাহলে আমাদের সময় কিন্তু আগে বেশি লেগেছে, কারণ পরে স্পিড আরও ঘন্টায় আগে মনে করো ঘন্টায় 20 কিমি যেত, পরে কিন্তু ঘন্টায় আরও 2 কিমি বেশি যেত, মানে 22 কিমি যেত। তাহলে আমাদের কখন সময়টা বেশি লেগেছে? নিশ্চয়ই আগে, কারণ আগে স্পিডটা কম ছিল, পরে তো স্পিডটা বেশি ছিল। তাহলে আমাদের বেশি সময় থেকে কম সময়টাকে আমরা মাইনাস করব। তাহলে লিখব প্রশ্ন অনুসারে, তাহলে কতটুকু সময় কম লাগতো এটা যদি বার করি তাহলে বেশি সময় থেকে আমরা কম সময়টাকে মাইনাস করে দেব। তাহলে কতটুকু সময় আমাদের কম লাগতো সেটা আমাদের বেরিয়ে যাবে। আর বইয়ে সেটা দেওয়া আছে, সময়টা কত আছে? 4 ঘন্টা। তাহলে এটার সঙ্গে সমান করে দিলাম, বোঝা গেল। এবার আমরা এখানে লসাগু করব। তো লসাগু যদি করি তাহলে এটা হবে x × x+2। x কেটে দিলে হবে 96, এর সঙ্গে এই দুটো গুণ হয়ে যাবে x+2 মাইনাস x+2 কেটে দিলে 96 সঙ্গে xকে গুণ হয়ে যাবে সমান সমান 4। বা এর পরের লাইনটা দেখো, এখানে 96 সাথে xকে গুণ করে দিচ্ছি, 96x প্লাস 96 দিয়ে গুণে কত আসবে? 6 × 12 দিয়ে হবে 1, 9 × 18 আগে হবে 19। 192 মাইনাস 96x বাই নিচে গুণ করে দেবো x² প্লাস হবে 2x সমান সমান হবে 4। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এখানে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, অর্থাৎ এই দুটো কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 192 আর নিচে থাকবে x² প্লাস হবে 2x সমান সমান হবে 4। তাহলে দেখো আমরা কোনাকুনি গুণ করবো, এটা নিচে নেই মানে কি আছে? 1 আছে। যদি আমরা এই দিকে গুণ করি তাহলে এরপর লাইনটা আমি এখানে করছি, এই দিকে গুণ করলে 4 দিয়ে গুণ করলে আসবে 4x² প্লাস হবে 4 দিয়ে 2x গুণ করলে আসবে কত? 4 2 8, 8x সমান সমান এই দিকে গুণ করলে আসবে 192, ঠিক আছে। তো বা 4x² প্লাস 8x প্লাসটা এ পাশে আসলে হবে মাইনাস 192 সমান সমান 0। আমি 4 দিয়ে ভাগ করে সবগুলোকে ছোট করে দেবো। তাহলে হবে এখানে x² প্লাস 4 2 8 মানে 2x মাইনাস 4 দিয়ে ভাগ করলে আসবে 4 4 16, 17 18 19 32, 4 8 32 সমান সমান 0। এখন আমরা এখানে মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব? x² এর আগের সংখ্যাটা হলো 1 আর সবার লাস্ট সংখ্যাটা কত? 48, অর্থাৎ এই দুটো গুণ করব। গুণ করে আমাদের 48 লাগবে। লাস্ট চিহ্নটা কি আছে? বিয়োগ করে মিডিল সংখ্যাটা লাগবে, অর্থাৎ 2। গুণ করে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেন, দুটো সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 48 হয় আর বিয়োগ করলে যেন কত? 2 হয়। তাহলে 48 যেটা পাবো সেটাকে আমরা ভাঙাই, দেখো 2 দিয়ে 4, 4 2 8, আবার 2 দিয়ে ভাঙাচ্ছি 12, আবার 2 দিয়ে ভাঙাচ্ছি 6 2 12। তাহলে দেখো এই দুটো যদি গুণ করি, 2 2 4, 4 2 8, 8 8 আর 6 যদি গুণ করি 6টা 48 হয়। তাহলে গুণ করে আমরা 48 পেয়ে গেলাম। আর 8-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত পাবো? 2 পাবো, বোঝা গেল। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি x² প্লাস এখানে লিখবো x² প্লাস এখানে লিখবো 8 বিয়োগ 6, বাইরে হবে x মাইনাস 48 সমান সমান 0। বা x² আর প্লাস 8 দিয়ে x গুণ করলে হবে 8x প্লাস মানে হবে মাইনাস 6x হবে, x দিয়ে গুণ করে দিলে। আর এখানে যা আছে সমান সমান 0 লিখবো। এবার দেখো এখানে x কমন নেব, x কমন নিলে এখানে থাকবে x প্লাস এখান থেকে x নিয়ে গেলে আসবে 8। একই রকমভাবে এখান থেকে মাইনাস 6 কমন নেব, থাকবে x মাইনাসে প্লাসে হবে মাইনাসে মাঝে হবে প্লাস, অর্থাৎ 6 8 48। তো তোমাদের বলেছিলাম মিডল টার্ম করার সময় সহজ বুদ্ধি, এখানে যেটা থাকবে সেটা তোমরা এখানে লিখবে। তারপর দেখো এখানে কত দিয়ে গুণ করলে 6 আসবে? নিশ্চয়ই 6 দিয়ে, এটা হলো শর্টকাট বুদ্ধি।
একই রকমভাবে দেখো এই দুটো থেকে আবার এক্স প্লাস এইট কমন যাবে, তাহলে থাকবে কি এক্স মাইনাস সিক্স। এখান থেকে এক্স প্লাস এইট নিয়ে এসেছি, এখানে এক্স থাকবে, এখান থেকে এক্স প্লাস এইট নিয়ে এসেছি, এখানে থাকবে মাইনাস সিক্স সমান সমান জিরো। আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা কি হয়, পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এক্স প্লাস এইট সমান সমান জিরো, অথবা এক্স মাইনাস সিক্স সমান সমান জিরো। তাহলে এক্স সমান সমান প্লাস এইটটা এই পাশে গেলে হবে মাইনাস এইট, আর এক্স সমান সমান মাইনাস সিক্সটা বসে গেলে হবে প্লাস সিক্স। তো আমরা দেখলাম যে সাইকেল আরোহীর গতিবেগ ছিল, তার গতিবেগ কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। তার মানে আমাদের এই মাইনাস এইটটা নেওয়া যাবে না। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে, সুতরাং সাইকেল আরোহীর গতিবেগ এক্সের জায়গায় লিখবে যে 6 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 6 কিমি গিয়েছিল। বোঝা গেলো, এটাই হবে অ্যান্সার। তো অবশ্যই তোমরা এই লাইনটা কিন্তু তোমরা সুতরাং দিয়ে এখানে লিখবে যে সাইকেল আরোহীর গতিবেগ ছিল 6 কিমি পার ঘন্টা। 6-এর দাগে আছে a:b সমান সমান 8:7 হলে দেখাও যে, মানে প্রমাণ করতে বলেছে আমাদের 7a মাইনাস 3b = 11a মাইনাস 9b = 7:5। তো দেখো হোলের আগে যেটা থাকে সবসময় সেটা আগে প্রথমে তুলে নেবে। তাহলে কি আছে, হোলের আগে a:b সমান সমান কত আছে, 8:7 আছে, এটা আছে। তো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি a, এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে b সমান সমান হবে 8/7। এবার দেখো এখানে মনে মনে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে আসবে 7a, আর এইদিকে গুণ করলে হবে 8b। তো আমরা কোনাকুনি চেঞ্জ করে নেব, মানে এটাকে 8কে b এর জায়গায় নিয়ে আসবো, b কে 8 এর জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো এবার যদি গুণ করি তাহলে 7a আসবে, এইদিকে গুণ করলে 8b আসবে, এখানেও গুণ করলে 7a ছিল 8b ছিল, মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, সমান সমান এটাকে কে ধরে নেব, কে ধরি। তাহলে সুতরাং এর মানটা হবে 8 × k, মানে a হবে = 8k, b হবে = 7k, ঠিক আছে। তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা তুলে নিচ্ছি, প্রমাণে আছে। তো আমরা বাম পক্ষ মানে শেষ দিয়ে তুলব। প্রমাণ করতে বলেছে যে 7a মাইনাস 3b আছে 11a মাইনাস 9b, এটা আছে, ঠিক আছে। তো দেখো সমান সমান এটার জন্য কি হয়ে যাবে, বাই হয়ে যাবে, অনুপাতের জন্য বাই হয়ে যাবে। তাহলে এটা উপরে থাকবে 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b, ঠিক আছে। এর পরের লাইনটা আমি এখানে করছি। তো বা দেখো 7 বা না সরি সমান সমান হবে, এখানে আছে 7 গুণন a, এর মানটা দেখো আমি বের করে নিয়েছি, কত ছিল 8k মাইনাস 3b, তাহলে 3 × b, b এর জায়গায় মান বসাবো, কত হবে 7k, বাই আবার দেখো 11 আছে এখানে, 11 গুণন কি আছে 11-এর সঙ্গে a আছে, তাহলে এর মান কত 8k, তাহলে 8k এখানে বসাবো। আবার একই রকমভাবে চিহ্ন কি আছে মাইনাস 9 × b এর মান, b এর মানটা হলো 7k, বসিয়ে দিলাম সমান সমান। এবার গুণ করে দেবো, 7 × 8 হবে 56k মাইনাস 3 × 7 হবে 21k বাই 8 × 11 হবে 88k মাইনাস 7 9 হবে 63k, ঠিক আছে, সমান সমান। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, অর্থাৎ বিয়োগ করে দেবো। তাহলে 56 থেকে যদি আমরা 21 বিয়োগ করে দিই তাহলে হবে 5, আর এখানে আসবে 3, 35k। এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে 8-এর থেকে 3 গেলে হবে 5, আর 8-এর থেকে 6 গেলে আসবে কত 2। তো আমরা কে কেটে দিচ্ছি, এবার 25 আর 35কে 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 × 5 = 25, 5 × 7 = 35, সমান সমান কী হবে 7/5। তো আমরা এটাকে লিখতে পারি 7/এর জন্য আমরা অনুপাত লিখতে পারি 7/5। তো এটাই দেখো ডান পক্ষে আছে আর শেষ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রুফড মানে প্রমাণিত। দেখো 6-এর অথবায় দাগে আছে x সমান সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy = 1 হলে দেখাও যে, মানে প্রমাণ করতে বলেছি এটা সমান সমান 12/11। তাহলে প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটাকে তুলে নেব। তাহলে হোলের আগে কি আছে, x সমান সমান দেওয়া আছে √7 প্লাস হবে √3 বাই √7 মাইনাস √3, ঠিক আছে, এটা আছে। তো আমরা এটা আছে, আর কি দেওয়া আছে xy সমান সমান 1, হোলের আগে এই দুটো দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে y এর মানটা বের করে নেব। তাহলে y সমান সমান এই xটা এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে এগুলো কী হবে ভাগ হয়ে যাবে, বা y সমান সমান 1/x। তো x এর মান কত, এটা 1/x মানে অনন্য, মানে উল্টো, উল্টো মানে কি এটা ওপরে যাবে, √7টা ওপরে যাবে মাইনাস √3
এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে √7 প্লাস √3। তো আমরা এক্সের মান বের করে নিলাম, আর এক্সের মান ছিল, ওয়াইয়ের মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে প্রমাণ করো যে, তাহলে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাহলে আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি, এখানে তুলে নিচ্ছি, ঠিক আছে, মানে এটার পরের লাইনটা এখানে। তো এটা প্রমাণ করে প্রশ্নটা তুলে নিচ্ছি, কি আছে, x² প্লাস আছে xy প্লাস আছে y² বাই x² মাইনাস xy আছে প্লাস y²। দেখো সমান সমান, এখানে আমরা এই দুটোকে একসঙ্গে রাখবো, অর্থাৎ x² প্লাস y²টাকে একসঙ্গে রাখবো আর প্লাস xyটাকে আলাদা রাখবো। একই রকমভাবে x² প্লাস y²টাকে একই সঙ্গে রাখবো, মাইনাস xyকে একসঙ্গে আলাদা রাখবো। তাহলে দেখো সূত্র পড়ে যায় a² প্লাস b², a² প্লাস b² সূত্রটা কী হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস কী হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস হয় 2ab। তাহলে 2ab হতো xy প্লাস আছে xy, মানে a² প্লাস b², এটা সূত্র হলো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস xy ছিল, এটাকে লিখে নিলাম। একই রকমভাবে a² প্লাস b² সূত্র হবে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস xy, ঠিক আছে, সমান সমান। দেখো এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাসে প্লাসে হবে মাইনাস, তাহলে বিয়োগ করে দিলে আসবে দুটো xy থেকে একটা xy চলে গেলে আরেকটা xy থাকবে। একই রকমভাবে এখানে হবে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস, কিন্তু চিহ্ন থাকবে বড় টার্ম, তাহলে যোগ করে দিলে আসবে 3xy সমান সমান। দেখো x প্লাস ওয়াই এর মানটা কিন্তু আমাদের এখানে নেই, মানে বের করতে হবে, ঠিক আছে, সেজন্য তোমাদেরকে বলছি যে এখানে x এর মান আমি এখানে যা ছিল এর পরের লাইনটা কিন্তু এখানে, ঠিক আছে, মানে এটা তোমাদের পরে করতে হবে, এখানে সেজন্য আমি ফাঁকা রেখেছিলাম। আগের থেকে যদি আমি x আর ওয়াইয়ের x প্লাস ওয়াইয়ের মানটা বের করে নিতাম, তাহলে তোমাদের প্রশ্ন থাকতো যে x প্লাস ওয়াই আপনি কেন বের করে নিচ্ছেন, ঠিক আছে। তো তোমরা প্রথমে x এর মান এটা তুলবে, তারপর x এর মান থেকে ওয়াইয়ের মান বের করবে, তারপরে আমি যেটা করছি এটা করবে সব, তারপরে LHSটা তুলবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কার মান বের করব, x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা বের করে নিচ্ছি। x এর মান কত, x এর মান হলো √7 প্লাস হবে √3 বাই √7 মাইনাস √3 প্লাস চিহ্ন ওয়াইয়ের মান হলো এটা √7 মাইনাস √3 বাই √7 প্লাস হবে √3, ঠিক আছে। আমি আবারও বলছি, এখানে পরপর তোমরা তুলবে, তুলে নিয়ে এখানে শেষ হবে, তারপরে এটা তুলবে, ঠিক আছে। তো আমি x প্লাস ওয়াইয়ের মানটা আগে থেকে বের করে নিতে পারতাম, যদি বের করে নিতাম তাহলে হয়তো তোমরা প্রশ্ন করতে যে x প্লাস ওয়াইয়ের মানটা কেন বের করে নিলেন, সেই জন্য আমি এখানে এখন বের করে নিচ্ছি। তাহলে লসাগু করবো এই দুটোর গুণফল, এই দুটোর গুণফলটাই হবে লসাগু। এবার দেখো এটা দিয়ে যখন লসাগুটাকে ভাগ করো তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে √7 প্লাস √3। আবার এখানে এটা আর এটা গুণ করে দিলে √7 প্লাস √3কে আমরা একবার লিখবো যে তার হোল স্কোয়ার, কেন, কারণ দুটো আছে, গুণের সময় পাওয়ারটা কী হয়, যোগ হয়। আবার দেখো এই প্লাস প্লাস কেটে দিলে √7 মাইনাস √3, এখানেও আছে √7 মাইনাস √3, তার মানে দুটো আছে, তাহলে গুণ করে দিলে হবে √7 মাইনাস √3 তার স্কোয়ার, ঠিক আছে। তো সমান সমান, দেখো এখানে একটা সূত্র পড়বে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র হলো 2 × a² প্লাস b²। a কত, a হলো √7 এর মাথা স্কোয়ার, a² প্লাস b², b বলতে √3 এর মাথা স্কোয়ার। তো আমি সূত্রটা লিখে নিচ্ছি এখানে তোমাদেরকে, দেখো সূত্রটা অবশ্যই মুখস্থ করবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হলো 2 × a² প্লাস b², এটা হলো সূত্রটা, ঠিক আছে। তাহলে এখানে a বলতে √7 দিয়েছি স্কোয়ার প্লাস b বলতে √3 তার স্কোয়ার। আবার এখানে দেখো a প্লাস b × a মাইনাস b, অর্থাৎ a² মাইনাস b², a প্লাস b × a মাইনাস b কার সূত্র, a² মাইনাস b², b বলতে এখানে হবে √3 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। দেখুন এখানে হবে 2, আর এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে এখানে হবে 7 প্লাস এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে আসবে 3, আর নিচে হবে 7 মাইনাস 3, মানে এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে হবে 7, এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে হবে 3, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি যে এখানে করছি বা তাহলে আমরা লিখবো যে x প্লাস ওয়াই সমান সমান, তাহলে কত হবে, ওপরে যদি যোগ করে দিই কত আসবে, 7 × 10, 10 দিয়ে আমরা 2কে গুণ করে দেবো একবারে 20, বাই নিচে কত আসবে, 7 থেকে 3 চলে গেলে 4, 4 × 5 = 20। তাহলে আমরা বলতে পারি বা x প্লাস ওয়াই এর মান আসবে 5, ঠিক আছে। তাহলে তোমরা এখানে পরপর তুলে নিয়ে এখান থেকে এখানে আসবে, তারপর এখানে এবার LHS দিয়ে তুলবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার x প্লাস ওয়াইয়ের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে 5 এর মাথা স্কোয়ার মাইনাস xy এর মান দেখো 1, দেখো বের করাচ্ছি, x এর মান কত 1, আবার এটার মান হলো 5 তার স্কোয়ার
-3 ইন্টু এক্স এর মান হলো 1। তাহলে 5 স্কোয়ার মানে কত আসবে 25 বিয়োগ 1, 5 স্কোয়ার মানে আসবে 25 বিয়োগ 3। তাহলে 25-এর থেকে 1 চলে গেলে আসবে 24, 25-এর থেকে 3 চলে গেলে আসবে 22। তো আমি এটাকে 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে এর পরের লাইনটা আমি এখানে লিখছি সমান সমান হবে 12/11। তো আমাদের প্রমাণ কিন্তু এটাই করতে বলেছিল যে 12/11, তার মানে ডান পক্ষ এটাই আছে। তাহলে লিখবো যে RHS প্রুফড, মানে প্রমাণিত। বোঝা গেল। এরপরে দেখো 7-এর দাগে যে আছে উপপাদ্য তো আমি করাবো না, সেটা বই থেকে তোমরা মুখস্থ করে নেবে। আমি 8-এর দাগে যে প্রশ্নটা আছে এটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।